বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে জুলাই 2025। আহ, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা উপলক্ষে আমরা যে প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 35তম ক্লাস এবং দণ্ডবিধির তৃতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব যে শাস্তির বা দণ্ডের প্রকারভেদ। ধারা 53, কাইন্ড অফ পানিশমেন্ট। মানে আমাদের এই যে যে দণ্ডবিধি আমরা পড়তেছি, এই দণ্ডবিধিতে মোট ধারা আছে 511টা। এই 511টাতে মোট কয় ধরনের সাজার বিধান আছে সেইটা বলছে 53 ধারায়। এই যে দেখেন, দণ্ডবিধিতে গোল্ডেন 5 প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে। আমাদের যে দণ্ডবিধি, এই দণ্ডবিধিতে শাস্তি আছে কয় প্রকার? 5 প্রকার। আচ্ছা, তো প্রথমে দেখেন মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স। মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স, এটার পাশে আর একটা ওয়ার্ড লেখেন ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট, CAPITAL, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট। তাহলে মৃত্যুদণ্ডের আর এক নাম কি? ক্যাপিটাল পানিশমেন্ট। ওকে, তারপরে আসেন যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এটা আপনারা ইংরেজি টার্মটা মনে করবেন। যাবজ্জীবন কারাদণ্ড, এটাকে ইংরেজিতে কি বলে? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ব্র্যাকেটে একটু লিখে রাখেন সর্বদা সশ্রম, একটু লিখে রাখেন সর্বদা সশ্রম। যাবজ্জীবন কারাদণ্ডের পাশে একটু লেখেন সর্বদা সশ্রম। যারা বলতে পারেন যে সশ্রম মানে কি, সশ্রম মানে আপনি যখন কারাগারে থাকবেন, আপনি শুধুমাত্র ওই শুয়ে বসে কাটাইতে পারবেন না, ওই জায়গায় আপনার শ্রম দেওয়া লাগবে। ওখানে গিয়ে যে কোনো কাজ আপনার করা লাগবে, অন্য যে কাজ দিবে সেই কাজ আপনার করতে হবে। টাকা পয়সা, এটা ডিপেন্ড করে কোন ধরনের কাজ করাচ্ছে সেটার উপরে। দেখেন, যদি সাবানার মতো ভিতরে যাইয়ে আপনার দিয়ে জামা কাপড় বানাই, তাহলে মানে দর্জির কাজ করাইলে তাহলে কিছু ইচ্ছা করলে আপনারা দিলেও দিতে পারে, দেখেন, বাট এটা নট ম্যান্ডেটরি। আচ্ছা, আর জসিমের মতো যদি যে কারাগারে যায় যদি চলা ফারায়, মানে এই যে লাকড়ি কুড়াল দিয়ে কাজ করায়, তাহলে তো আর ওই কাজ ওই জায়গায় লাগতেছে, দেখেন। আচ্ছা, কারাবাস, ইমপ্রিজনমেন্ট যা হতে পারে। এরপরে 3 নম্বরে দেখেন কারাবাস। কারাবাসের ইংরেজি কি? ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট 2 প্রকার, একটা দেখেন সশ্রম রিগোরাস, আর একটা হলো বিনাশ্রম বা সিম্পল। তো এখানে দুইটা বিষয় দেখেন। যাবজ্জীবন কারাবাস একটা আলাদা সাজা, আর কারাবাস একটা আলাদা সাজা। আর কারাবাসে ভাগ করা যায় কয় ভাগে? 2 ভাগে, একটা হলো সশ্রম আর একটা হচ্ছে বিনাশ্রম। আচ্ছা, 4 নম্বরে দেখেন সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফেইচার অফ প্রপার্টি। সম্পত্তি বাজেয়াপ্ত মানে হলো যে আপনার সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিছে, বাজেয়াপ্ত করছে, এটার বলে সম্পত্তি বাজেয়াপ্ত, ইংরেজিতে বলে ফরফেইচার অফ প্রপার্টি। 5 নম্বরে দেখেন অর্থদণ্ড বা ফাইন, নিচে একটু লেখেন জরিমানা। অর্থদণ্ড বা ফাইন, নিচে লেখেন জরিমানা। তো 5 প্রকার সাজা আমরা একটু মুখে মুখে মিলাই দেখেন। সবার প্রথমে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস। কারাবাস, কারাবাস আবার কয় প্রকার? 2 প্রকার, সশ্রম আর বিনাশ্রম। সম্পত্তি বাজেয়াপ্ত, এবং সবশেষে কি বলেন? অর্থদণ্ড। অর্থদণ্ড বা জরিমানা, ইংরেজিতে বলে ফাইন। তো এখানে একটা কথা আপনাদের বলে রাখি, জেনে রাখা ভালোতে একটু চলে আসি। দেখেন, জেনে রাখা ভালোতে যদি দেখি যে পেনাল কোডের অধীনে গোল্ডেন বেত্রাঘাত, হুইপিং। পেনাল কোডের অধীনে বেত্রাঘাত এবং যাবজ্জীবন দ্বীপান্তর, ট্রান্সপোর্টেশন ফর লাইফ অনুমোদিত সাজা না। বলতেছে যে বেত্রাঘাত আমাদের প্রচলিত যে আইন আছে, 511টা ধারা আছে, এই 511টা ধারায় কোথাও বেত্রাঘাতের কথা বলা নাই। বা যাবজ্জীবন দ্বীপান্তর, একটা সময় পর্যন্ত যখন পেনাল কোড প্রথম প্রণয়ন করলো 1860 সালে, তখন যাবজ্জীবন দ্বীপান্তর ছিল। যাবজ্জীবন দ্বীপান্তর মানে হলো, যারা সবাই, আমাদের সবাই এখানে বেশ বয়স হয়েছে, আপনারা কমলার বনবাস দেখছেন, আগের কালে কোনো ঘটনা ঘটলে তারে পাঠাই দিত কোথায়? বনবাসে। তা দ্বীপান্তরও তাই, নেলসন ম্যান্ডেলারে তারে এক দ্বীপে পাঠাই দিছিল সাজা ভোগ করার জন্য, এটা হলো যাবজ্জীবন দ্বীপান্তর। তো এখন আর যাবজ্জীবন দ্বীপান্তর নাই, এখন আছে কি? যাবজ্জীবন কারাদণ্ড। এখানে নিচে একটু স্টার দিয়ে লেখেন ক্ষতিপূরণ, একটু লেখেন ক্ষতিপূরণ, কমা ক্রোক,
ক্রোক ক্রোক, কয় রফলা ওকার আর ক, ক্রোক। ক্ষতিপূরণ ক্রোকও অনুমোদিত সাজা নয়, অনুমোদিত সাজা নয়, অনুমোদিত সাজা নয়। মানে ক্ষতিপূরণও কিন্তু কোনো সাজা না। এই পাঁচ প্রকারের মধ্যে ক্ষতিপূরণ নাই, পাঁচ প্রকারের মধ্যে ক্রোক নাই, সেটা বললো। তাহলে বেত্রাঘাত, যাবজ্জীবন দেপান্তর, ক্ষতিপূরণ, ক্রোক, এই চারটা কি অনুমোদিত সাজা নয়। বুঝছেন? এখন আপনারা যারা প্রথমে এসেছেন বা প্রথমে আসেন বা না আসেন, আপনাদের একটু বুঝাই দেই, অর্থদণ্ড আর ক্ষতিপূরণ এটা আপনারা একসময় এক করে ফেলবেন। আপনাদের কাছে মনে হতে পারে যে দুইটা এক জিনিস, বাট প্রকৃতপক্ষে এক জিনিস নয়। অর্থদণ্ড যখন কাউকে দেয়া হয়, তখন ওই অর্থদণ্ড সে যখন প্রদান করবে, অর্থদণ্ডটা পায় সর্বদা রাষ্ট্র, অর্থদণ্ড পায় সর্বদা রাষ্ট্র। অপরদিকে যখন কাউকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়, এই ক্ষতিপূরণ পাবে অপর পক্ষ। ধরেন আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি, ফৌজদারি কার্যবিধির 250 ধারায় বলা আছে যে মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে বাদীকে 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। এই 1000 টাকা ক্ষতিপূরণ কিন্তু রাষ্ট্র পাবে না, এই 1000 টাকা ক্ষতিপূরণ পাবে অভিযুক্ত ব্যক্তি যে অব্যাহতি বা খালাস পাইছে। আর যদি আসামিরে বললো যে তুমি ওই 250 এই বাদীরে ক্ষতিপূরণের সাথে সাথে ইন এডিশন টু, অতিরিক্ত হিসেবে 3000 টাকা জরিমানা প্রদানের কথাও আছে, এই 3000 টাকা পাবে কে? রাষ্ট্র। ঠিক আছে? তাহলে আজকে থেকে মনে রাখবেন যে জরিমানা বা অর্থদণ্ড বা ফাইন তিনটা একই জিনিস, এটা পাবে কে? রাষ্ট্র। আর ক্ষতিপূরণের ইংরেজি হচ্ছে কম্পেনসেশন। কি বলেন? কম্পেনসেশন। কম্পেনসেশন রাষ্ট্র পায় না, কম্পেনসেশন কে পাবে? সংক্ষুব্ধ, সংক্ষুব্ধ পক্ষ। এই অনলাইনে যারা আছেন আপনারা কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি বেঁধে বেঁধে যাচ্ছে? স্যার শুনতেছি। শুনতে ঠিক আছে, পাচ্ছি স্যার। কোনো সমস্যা হলে জানাই। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে, বহুবার এসেছে যে দণ্ডবিধিতে অনুমোদিত সাজা কয় প্রকার? 5 প্রকার। এছাড়া আর এক ধরনের প্রশ্ন আসে যে নিম্নের কোনটি অনুমোদিত সাজা, নিম্নের কোনটি অনুমোদিত সাজা নয়। তাহলে আপনি যদি 5 প্রকার মনে রাখেন, তাহলে যে কোনো সাজা আসলে ইনশাল্লাহ আমরা পারবো। বুঝছেন? বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে এরকম লেখা থাকে যে আপনি কোনো দণ্ডে দণ্ডিত হয়েছে কিনা এরকম একটা শর্ত দেওয়া থাকে, জি, এক্ষেত্রে যদি কেউ ক্ষতিপূরণ দাঁড়ান, এই দিয়ে যে থাকে। এই যে নেন, বলো। বিভিন্ন চাকরির আবেদনে এরকম হ্যাঁ, উল্লেখ থাকে যে কোনো বিভিন্ন শর্ত দেওয়া থাকে, তার ভিতরে একটা থাকে এরকম যে কোনো দণ্ডে দণ্ডিত হয়েছে কিনা। তো যদি কেউ ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে সেটা তো আর সাজা হিসেবে গণ্য হবে না। ফৌজদারি মামলায় ক্ষতিপূরণের তেমন কোনো বিধান নাই। নাই। বুঝছেন? তো ক্ষতিপূরণ তো প্রযোজ্য না। দণ্ড বলতে অর্থদণ্ড বোঝায়, কারাদণ্ড বোঝায়, বা এই 5 প্রকারের যে কোনো একটা বোঝায়, কিন্তু এর মধ্যে তো ক্ষতিপূরণ নাই। জি। আচ্ছা, এখানে আম, ধারা 53 ক, আচ্ছা এটা পরেই লিখি, এটা পরে লিখবো, সমস্যা নাই। না একটু লেখেন, এই জায়গায় ধারা 53 ক লেখেন, ধারা 53 ক, ধারা 53 ক, হাইপেন দিয়ে লেখেন স্বল্প মেয়াদী দ্বীপান্তর, স্বল্প মেয়াদী দ্বীপান্তর বাতিল বলে গণ্য হবে। স্বল্প মেয়াদী দ্বীপান্তর বাতিল বলে গণ্য হবে। একটু শুনেন, একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। কথাটা হলো যে দণ্ডবিধিতে শাস্তির প্রকারভেদ আলোচনা করছে কত ধারায় বলেন? 53 ধারায় শাস্তি কয় প্রকার? 5 প্রকার। এখন এই 53 ধারায় বলা আছে যে যাবজ্জীবন দেপান্তর অনুমোদিত সাজা নয়। পাইছি না একটু আগে? যাবজ্জীবন দেপান্তর অনুমোদিত সাজা নয়। কিন্তু এই 53 ধারায় ব্যাখ্যায় বলা আছে, 53 ধারায় ব্যাখ্যা আছে যে আপনার যদি কোথাও, না 53 ধারার ব্যাখ্যা নাই, যে 53 ক এর ব্যাখ্যায় যেটা আমি লেখাইলাম,
53 কয়ের ব্যাখ্যা আছে যে যদি এখনো কোনো ধারায় যাবজ্জীবন দ্বীপান্তর শব্দটা থাকে, তাহলে ধরে নিতে হবে যাবজ্জীবন দ্বীপান্তর যে জায়গা আছে ওই জায়গা প্রতিস্থাপিত হবে কি বলেন, যাবজ্জীবন কারাদণ্ড। মানে বলা আছে এক জায়গায় যে অমুক এই অপরাধ যদি করে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন দ্বীপান্তর, ওই জায়গায় সংশোধন এখনো করা হয় নাই, তাহলে ধরে নেওয়া হবে ওই যাবজ্জীবন দ্বীপান্তরের জায়গা কি হবে, যাবজ্জীবন কারাদণ্ড। বুঝছেন? কিন্তু এই 53 কর ব্যাখ্যাই বলছে যে যদি কোথাও, এই যে যদি কোথাও লিখলাম, যদি কোথাও স্বল্পমেয়াদী দ্বীপান্তর থাকে। হোয়াট ইজ স্বল্পমেয়াদী দ্বীপান্তর? স্বল্পমেয়াদী দ্বীপান্তর মানে হলো যদি কোথাও, যদি কোনো ধারায় যদি বলা থাকে, ধরেন ওখানে লেখা আছে যে 5 বছর মেয়াদী দ্বীপান্তর, 5 বছর মেয়াদী দ্বীপান্তর, তাহলে সেটা কিন্তু 5 বছর কারাদণ্ড বুঝাবে না, ওইটা কি হবে, বাতিল। বুঝাইতে পারলাম কিনা? যাবজ্জীবন দ্বীপান্তর সমান সমান যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু স্বল্পমেয়াদী দ্বীপান্তর সমান সমান কি, বাতিল। এটুকু মনে রাখলেই হবে। এবং এই ব্যাখ্যা দুইটাই দেওয়া আছে কত ধারায়, 53 ক। আচ্ছা, যদি থেকে যায় তাহলে এই ধারার সহায়তা নিবেন। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন আমরা পড়ি যে পেনাল কোড 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? 5 প্রকার। দেখেন এক প্রশ্ন বহুবার এসেছে, দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? 5 প্রকার। পেনাল কোডে কত প্রকার শাস্তির বিধান আছে? 5 প্রকার। বারবার ঘুরে ফিরে এসেছে। তো এরপরে ওই 4 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, এই ধরনের প্রশ্ন এসে থাকে যে দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নাই? মৃত্যুদণ্ড আছে, সম্পত্তি বাজেয়াপ্তি আছে, কারাদণ্ড আছে, বেত্রাঘাত কি আছে? বেত্রাঘাত নাই। পেনাল কোডের অধীন অনুমোদিত সাজা নয়, কারাদণ্ড অনুমোদিত, সম্পত্তি বাজেয়াপ্ত অনুমোদিত, জরিমানা অনুমোদিত। তাহলে অনুমোদিত নয় কোনটি? বেত্রাঘাত। বুঝছেন? তো এখানে আর একটা কথা বলে রাখি, সাধারণত এলো দুর্লভ কথা, কেউ বলে না। দুর্লভ কথা হলো কি, যে আমরা যখন ফৌজদারি কার্যবিধি করেছিলাম, ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা আছে। ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের 32-এ বলা আছে যে আমরা সচরাচর সবাই যেটা জানি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর কারাদণ্ড দিতে পারে, আর জরিমানা করতে পারে 10,000 টাকা, নির্জন কারাবাসের আদেশ দিতে পারে। যেটা আমরা জানি না সেটা হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাতও প্রদান করতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার, বেত্রাঘাত যদি অনুমোদিত সাজা না হয় তাহলে উনি আবার 32-এর বেত্রাঘাত কেমনে প্রদান করতে পারে? প্রশ্ন এসে যায় না? আচ্ছা, দণ্ডবিধি থেকে বেত্রাঘাত বাদ দিছে ধরেন, কিন্তু ফৌজদারিতে দেওয়ার ক্ষমতা এখনো আছে, ওখান থেকে বাদ দেয় না। বিষয়টা হলো এরকম যে ধরেন আপনি যখন, আপনারা তো এখন সবাই মোটামুটি এলএলবি পাস করছেন, সবাই বড় হয়ে গেছেন, ধরেন আপনি ক্লাস 6-এ একটা শার্ট পরতেন, এখন ওই শার্টটা আপনার খুবই প্রিয়, এতই প্রিয় যে এখনো আপনি আলমারিতে ওই শার্টটা রেখে দিছেন। বুঝতে পারছেন? এই শার্টটা আপনার আলমারিতে আছে, কিন্তু আপনি এখন আর গায়ে দিতে পারেন না। এই বয়সে কি গায়ে লাগবে? লাগবে না। তাহলে বিধানটা হলো এরকম যে দণ্ড বেত্রাঘাতের এখনো প্রদান করতে, মানে বেত্রাঘাতের অনুমোদিত সাজা নয়, বাট ওনার দেওয়ার ক্ষমতা কিন্তু এখনো আছে, আইনে কিন্তু ওটা এখনো বাতিল করে নাই। তো এজন্য যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত প্রদান করতে পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি একটু দণ্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি। দণ্ডবিধিতে সর্বোচ্চ সাজা কি আছে আর সর্বনিম্ন সাজা কি আছে? যদি আমরা বলি যে সর্বোচ্চ শাস্তির কথা যদি বলি, সর্বোচ্চ শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স। এটা আর আরেকটা কি? ক্যাপিটাল পানিশমেন্ট। আর কারাবাসের কথা যদি বলি, সর্বোচ্চ কারাবাস এই জায়গায় 30 বছর আছে, 20 বছর করেন, 20 বছর ধরেন, আমরা 20 বছর পড়বো, অবলিক দিয়ে 20 লেখেন, কষ্ট করে বই কিনছেন কাঠ পেন খেয়ে, 20 বছর লেখে ওই ব্র্যাকেটে লেখেন 55 ধারা। কত ধারা? 55 ধারা। তাহলে দণ্ডবিধিতে যদি উল্লেখিত কারাবাসের কথা বলেন, যে কারাবাসটা সে খাটবে, মানে ভোগ করবে, উপভোগ করবে, ভোগ করা বলা ভালো, এই কারাবাসটা 55 ধারা আমরা সামনে পড়বো। 55 ধারায় বলা আছে যে যদি কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সেই সাজাটা কমিয়ে
সরকার অনধিক 20 বছর কারাদণ্ড প্রদান করতে পারে। তাহলে যদি আমরা বলি যে সর্বোচ্চ কারাবাস কত বছর, 20 বছর, এখন 30 বছর কেন লিখলো? 30 বছরের একটা বিধান আছে যে আমরা সামনে পড়ব। দণ্ডবিধির 57 ধারায় বলছে যে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যখন যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড প্রদান করা হয়, তো যাবজ্জীবন কারাদণ্ড মানে হলো আমৃত্যু কারাদণ্ড, মানে যতদিন না মারা যায়, বুঝতে পারছেন, ততদিন সে কারাবাস ভোগ করবে। এখন যদি বলে যে যাবজ্জীবন কারাদণ্ডও দিছে, 1 লাখ টাকা জরিমানাও করছে, এখন এই 1 লাখ টাকা যে জরিমানা করছে, বলছে যে যাবজ্জীবন কারাদণ্ডের 4/1 ভাগ ওই 1 লাখ টাকা অনাদায়ে কারাদণ্ড ভোগ করবে। যাবজ্জীবন কারাদণ্ডের কয় ভাগের 1 ভাগ? 4/1 ভাগ। এখন যাবজ্জীবন কারাদণ্ড যদি আমৃত্যু কারাবাস হয়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না যে ও কতদিন বাঁচবে। তাহলে আল্লাহর আহ ওই কারাদণ্ডের ভাগ করতে হবে কয় ভাগের? 4/1 ভাগে। এখন ওই তাহলে মানুষের পক্ষে তো জানা সম্ভব না সে কতদিন বাঁচবে। তাহলে এই জরিমানা অনাদায়ে কারাদণ্ডটা ভোগের ক্ষেত্রে, ভাগ করার ক্ষেত্রে এই যাবজ্জীবন কারাবাসে ধরে হলো 30 বছর। 30 বছরের সাথে 30 বছরের যদি 4 দিয়ে ভাগ দেন তাহলে হয় কত? 7 বছর 6 মাস নাকি? 7 বছর 6 মাস। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ওই 1 লাখ টাকা অনাদায়ে কারাবাস হতে পারে সর্বোচ্চ কত? 7 বছর 6 মাস। বুঝছেন? তো অ্যাকচুয়ালি 30 বছর কিন্তু সে ভোগ করে না, 30 বছরটা হলো জরিমানা অনাদায়ে কতদিন কারাদণ্ড ভোগ করবে, এটার জন্য 30 বছরটা ধরা হয়। আচ্ছা, 35-এর কথা কি আছে? হ্যাঁ, আপাতত এই জায়গা বুঝেন, ওই জায়গা আসতেছি। তো এই হলো কাহিনী। এটা সামনে যেহেতু আর পড়াবো, এই জায়গা বলতেছি না। তাহলে আমরা সর্বোচ্চ কারাবাস এই জায়গা ধরবো কত? 20 বছর। সর্বনিম্ন কারাবাস দেখেন 24 ঘন্টা পর্যন্ত বা জরিমানা সহ, যার পরিমাণ 10 টাকা পর্যন্ত বা উভয়। তাহলে সর্বনিম্ন কারাবাসের কথা বলছে কত? 24 ঘন্টা বা জরিমানা কত? 10 টাকা বা উভয়। এটা আছে কত ধারায়? 510 ধারায়। 510 ধারায় যে বিধানটা আছে যে প্রকাশ্য স্থানে যদি কেউ মদ খেয়ে মাতাল হয়ে, নট অনলি মদ, যে কোনো নেশা জাতীয় দ্রব্যাদি খেয়ে যদি সে মাতলামি করে, তাহলে সাজা হবে কতদিন? 24 ঘন্টা বা 10 টাকা জরিমানা বা উভয়। তাহলে দণ্ডবিধিতে সর্বোচ্চ কারাবাস 20 বছর, সর্বনিম্ন 24 ঘন্টা বা 10 টাকা জরিমানা বা উভয়। আচ্ছা, কারাবাস বলে তো এটা তো 10 টাকার কথা না, 10 টাকার প্রয়োজন নাই। জি, অর্থদণ্ডটা দেখেন, সর্বনিম্ন অর্থদণ্ড কত টাকা? 10 টাকা, ওই 510 ধারা। এখন জেনে রাখা ভালোতে যদি একটু চলে আসি, যে দণ্ডবিধির 510 ধারা অনুযায়ী প্রকাশ্য মাতাল ব্যক্তির অশোভন আচরণের শাস্তি হতে পারে 24 ঘন্টা পর্যন্ত। এই যে দেখেন, প্রকাশ্যে মাতাল ব্যক্তি যদি তার ঘরে খেয়ে মাতলামি করে, তাহলে কিন্তু 510 ধারায় মামলা দেওয়া যাবে না। বুঝছেন? প্রকাশ্য স্থানে শাস্তি হতে পারে 24 ঘন্টা পর্যন্ত বা জরিমানা সহ, যার পরিমাণ কত? 10 টাকা পর্যন্ত বা উভয়। 510 ধারার অধীনে শাস্তি হবে, আন্ডারলাইন করেন, বিনাশ্রম কারাদণ্ড। তো এখানে একটু স্টার দিয়ে লেখেন যে বর্তমানে বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 5 ধারায়, 36 ব্র্যাকেটে 5, 36-এর 5 ধারায় শাস্তি হলো 1 বছর ও অর্থদণ্ড। 1 বছর ও অর্থদণ্ড। অর্থাৎ বর্তমানে 510 ধারায় মামলা হয় না। বর্তমানে যদি কেউ প্রকাশ্য স্থানে মাতলামি করে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর কত? 5 ধারায়। এবং ওই জায়গায় সাজার পরিমাণ বেশি, দেখেন কত? 1 বছর এবং অর্থদণ্ড। বাট দণ্ডবিধির 510 আমার মনে রাখতে হবে। তাহলে আগে যে অপরাধের সাজা ছিল 24 ঘন্টা, এখন সেই অপরাধের সাজা কত? 1 বছর। অর্থদণ্ড যেটা যৌক্তিক মনে করে।
বুঝছেন? তো বিগত বছরের একটা প্রশ্ন আমরা যদি এখানে পড়ি যে পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা, সর্বনিম্ন বলছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা পর্যন্ত জরিমানা, বা কি বলেন? ও ভাই, এখন এখানে কতগুলো বিধান আছে যে কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা, এগুলা আমরা পড়বো না, এগুলা বাদ। এগুলা সামনে এমনিতেই পড়বো, তো এই জায়গায় এগুলা পড়ে সময় নষ্ট করার কোনো মানে নাই। বিগত বছরের একটা প্রশ্ন দেখেন, এটা সামনে আমরা পাবো, সামনে আবার পাবো, বাট এই জায়গা দিছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের সর্বনিম্ন শাস্তি কি, লেখছে কি? মৃত্যুদণ্ড। এটা সামনে পাবো, এখন আর ব্যাখ্যা করতেছি না। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিস, পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বোচ্চ কারাবাস হতে পারে কতদিন? 20 বছর। কতদিন বলেন? 20 বছর। কারাবাসের কথা বললে 20 বছর। হ্যাঁ। তো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি পড়ে নেবেন। আমরা চলে আসি পরের টপিকে, মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স। মৃত্যুদণ্ডের আর এক নাম কি বলেন? ক্যাপিটাল পানিশমেন্ট। আবার বলেন না যে রাজধানী শাস্তি। আচ্ছা, ক্যাপিটাল মানে হচ্ছে সর্বোচ্চ দণ্ড, জি। তো মৃত্যুদণ্ড, দেখেন দণ্ডবিধির অধীন আদালত নিম্নলিখিত বলতেন 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে দণ্ডবিধির অধীন কয়টা ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারে। কয়টা ক্ষেত্র? 10টা। এই 10টা ধারা আমরা একটু মনে রাখবো। দেখেন, একে চলে আসি, কি বইটা আছে তো, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ করা বা সহায়তা করা, গোল্ডেন ধারা 121। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধে লিপ্ত হয় অথবা লিপ্ত হওয়ার কি নাই, উদ্যোগ নাই বা সহায়তা করে, তাহলে সর্বোচ্চ সাজা কত? মৃত্যুদণ্ড। 121 ধারায়। ধরেন 1971 সালে আমরা তো বাংলাদেশ স্বাধীন হয়েছিলাম না, 1971 সালে যুদ্ধের পরে স্বাধীন হয়েছি। যদি আমরা স্বাধীন না হইতাম তাহলে আমাদের সাজা হতো 121 ধারায়। এই বর্তমানে যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করছে, সবাই পাকিস্তানের দণ্ডবিধি, পাকিস্তানের দণ্ডবিধি বাংলাদেশের দণ্ডবিধি একই। তো ওই সময় বাংলাদেশিদের বিরুদ্ধে, যারা আমরা যুদ্ধ করছি পাকিস্তানিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা হতো কত ধারায়? 121 ধারায়। বুঝছেন? বর্তমানে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যদি বলে যে আমরা স্বাধীন হব, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 121। আচ্ছা, তারপরে দেখেন বিদ্রোহে বিশেষত গোল্ডেন সৈনিক এবং নাবিক সম্বন্ধে, সৈনিক বা নাবিক, বিদ্রোহে বিশেষত সৈনিক বা নাবিক সম্বন্ধে সহায়তা বা সেটার ফলে বিদ্রোহ সংগঠিত হলে সাজা হবে 132 ধারায়, কি বলেন? মৃত্যুদণ্ড। তাহলে যদি কেউ বিদ্রোহ করে এবং ওই বিদ্রোহের ফলে যদি মানে সহায়তা করে এবং সহায়তার ফলে যদি বিদ্রোহ সংগঠিত হয়, বাট এই বিদ্রোহটা সাধারণ বিদ্রোহ না, এই বিদ্রোহটা হতে হবে কাদের কর্তৃক? সৈনিক বা নাবিক। সৈনিক বা নাবিক, সেই ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা কতদিন? মৃত্যুদণ্ড। বলেন। না, একটু 121 কয় এখনো পড়ি নাই, ধৈর্য ধারণ করেন, ওই জায়গা আসি তারপরে পড়েন। 121 কয় জায়গা নাই, যা পড়তেছি এই জায়গা থাকেন, আপনার বই মিলেন না, আমার বই মিলেন, ওইটা আসতেছি পরে, আগে এটা পড়ে নি। আর আপনি যেটা প্রশ্ন করছেন এটা ক্যামেরা অফ করলে বলবো, সমস্যা নাই, আপাতত ধৈর্য ধরে থাকেন। তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121, বিদ্রোহ সহায়তা 132। 3 নাম্বার দেখেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে, আন্ডারলাইন করেন, দণ্ডিত হলে, এবং আন্ডারলাইন করবেন মৃত্যুদণ্ড কার্যকর করা হলে, কার্যকরটা আন্ডারলাইন করেন, কার্যকর করা হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে। 194। বিষয়টা হলো এরকম যে একজন মিথ্যা সাক্ষ্য দিছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে মৃত্যুদণ্ড কার্যকর হোক,
হয়ে গেছে, পরে জানা গেল যে সে মিথ্যা সাক্ষ্য দিছে, তাহলে যে মিথ্যা সাক্ষ্য দিছে তার সর্বোচ্চ সাজা কত হতে পারে? মৃত্যুদণ্ড। কত ধারায়? 194। 4 নম্বরে দেখেন, খুন 302 ধারা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করলে সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। 5 নম্বর দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করলে, একজন ব্যক্তি যারা অলরেডি আগের একটা অপরাধে সে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছে, সে পরবর্তীতে যদি খুন করে, তো অনেকের প্রশ্ন থাকে যে খুনটা কোথায় করছে, জেলখানার ভিতরে করছে না বাইরে করছে, এটা অপ্রাসঙ্গিক। জেলের ভিতরেও করতে পারে, বাইরেও করতে পারে। আচ্ছা, তাহলে 5টা পেলাম, মিলাই দেখেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121, বিদ্রোহে সহায়তা করা সংগঠিত হয় 132, তারপরে মিথ্যা সাক্ষ্য দানের ফলে মৃত্যুদণ্ড কার্যকর হলে 194, খুন 302, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন করা 303। আচ্ছা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপাতত ধৈর্য ধারণ করেন। 6 নম্বরে আসি, নাবালক, উন্মাদ বা মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করলে, নাবালক ব্যক্তিরে, উন্মাদরে, মদ্যপরে আপনি আত্মহত্যায় প্ররোচিত করছেন এবং সে আত্মহত্যা করলে সেই ক্ষেত্রেও সাজা কি বলেন? মৃত্যুদণ্ড। কত ধারা? 305। তারপরে দেখেন 7 নম্বর, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক, এমন একজন ব্যক্তি যিনি হলেন অলরেডি আরেকটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে, জখম আর চেষ্টা করলে, খুন কিন্তু করে নাই, জাস্ট কি করছে? চেষ্টা করছে, সেই ক্ষেত্রেও সাজা কত? মৃত্যুদণ্ড, ধারা 307। এই প্রতিটা ধারা সামনে আমরা যখন পড়বো সবগুলা বিস্তারিত পড়বো, বাট এই জায়গা জাস্ট বলছে যে কোন কোন ধারা মৃত্যুদণ্ড হতে পারে। তারপরে দেখেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা, উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে ধারা 326 ক। অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি একজন আরেকজনের চোখে নষ্ট করে, মাথায় অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখমণ্ডল, মস্তক এগুলা বিকৃত করে গুরুতর জখম করে, সেক্ষেত্রেও 326 ক ধারায় সর্বোচ্চ শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড। তারপরে দেখেন, জি, হ্যাঁ, এই পড়া হইতো যে আমাদের এই জায়গায় গোপালগঞ্জের এই জায়গায় আলমাস সাহেবের বাসা আছে না, আলমাসে দেখছেন আপনারা কেউ? জি, ওনার তো এই যে মুখমন্ডলী হয়ে গেছে দেখেন। তারপরে আর পাড়া একজন আছে, এক মহিলা, ওনার নাম এমএলি, ছোটবেলা দেখে ভয় পাইতাম। আচ্ছা, 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে ধারা 364 ক। 10 বছরের নিচে যারে এমন একজনকে আপনি অপহরণ করে নিয়ে গেছেন খুন বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সবশেষে দেখেন, খুন সহ ডাকাতি কত? 393। খুন সহ ডাকাতি মানে ডাকাতি করতে গিয়ে যদি খুন করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা কত? মৃত্যুদণ্ড। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এখানে যে 10টা অপরাধ, যে 10টা অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, এই 10টা অপরাধ আপনার মনে রাখতে হবে। আবারও বলি, আবার শুরু থেকে মিলাই দেখেন। প্রথমে ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121, বিদ্রোহে সহায়তা করা 132, মিথ্যা সাক্ষ্য দানের ফলে মৃত্যুদণ্ড কার্যকর করা 194, খুন 302, যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক খুন করা 303, তারপরে পাগল, উন্মাদ এদেরকে আত্মহত্যায় প্ররোচিত করে এবং আত্মহত্যা করলে 305, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি জখম করে খুনের চেষ্টা করে 307, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি চোখ, মুখমণ্ডল, মস্তক এগুলার ক্ষতি করে 326 ক। 10 বছরের নিচের কোন ব্যক্তিকে খুন, গুরুতর জখম ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা অপহরণ করা 364 ক। আর খুন সহ ডাকাতি 393। তো এগুলা মনে রাখতে হবে, জেনে রাখা ভালোতে। চলে আসি, দেখেন যে গোল দিবেন, সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে, এটা একটু গোল দিবেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির অনুমতি ছাড়া, অনুমতি অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে গোল দিবেন রূপান্তর করতে পারে
বা যে কোনো দণ্ডে হ্রাস করতে পারে। হ্রাস হ্রাস হচ্ছে কমিউট, রূপান্তর বা হ্রাসের ইংরেজি এক, কমিউট, কমিউট করতে পারে। তো যদি এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে দণ্ডবিধির কত ধারায়? 54 ধারায়। যার মৃত্যুদণ্ড হ্রাস করবে তার সম্মতি লাগবে? তার সম্মতি লাগবে না। ওই জায়গায় কি মৃত্যুদণ্ড টোটালি মওকুফ করতে পারে? না, শুধু কি করতে পারে? হ্রাস করতে পারে। হ্রাস করা মানে হলো কমানো, কিন্তু সম্পূর্ণ মওকুফ করার ক্ষমতা সরকারের দণ্ডবিধির 54 ধারায় নেই। জি, আচ্ছা, এটা এটা বন্ধ করে দেন, এটা দেন, গোল দিবেন যে দণ্ডবিধির 55 ক ধারায় রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার, প্রেরোগেটিভ অফ মার্সি সংরক্ষণ করা হয়েছে। প্রেরোগেটিভ অফ মার্সি এটা আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছি বিস্তারিত আলোচনা করছি। রাষ্ট্রপতির যে প্রেরোগেটিভ অফ মার্সি এটা দণ্ডবিধিতে আছে 55 ক, ফৌজদারি কার্যবিধিতে আছে 402 ক, 402 ক, আর বাংলাদেশ সংবিধানে আছে 49 অনুচ্ছেদ। প্রেরোগেটিভ অফ মার্সি মানে হলো রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারে, তাতে সে যদি 100টা মামলায়ও খুনের আসামি হয় তবুও তারে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে। বুঝছেন? সংবিধানে আছে 49 অনুচ্ছেদ। হুম, তারপরে দেখেন যে দণ্ডবিধিতে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই যে আন্ডারলাইন করেন, দণ্ডবিধির 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুন করে তাহলে উনার মামলায় দুইটা জিনিস হতে পারে, হয় তার মৃত্যুদণ্ড হবে নাহলে খালাস হবে। এই দুইটা ছাড়া আর কোনো অপশন নাই, মানে আর কোনো সাজার বিধান নাই। এখানে একটু লিখে রাখেন যে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। লেখেন যে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। হাইপেন দিয়ে লেখেন 311 ধারায় ঠগের শাস্তি। ঠগ, ঠ আর গ, 311 ধারায় ঠগের শাস্তি। ঠগ না, ঠগ 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 কি আমরা বুঝাই দিচ্ছি, আপনারা আমরা মাঝে মাঝে বলি না ওরটা ঠগ, সিটার বাটপার জোচ্চোর, ওই ঠগ নামে ঠগ, বাট ঠগের বিষয়টা, ঠগ আসলে কাকে বলে আমরা সামনে পড়বো। ঠগ কাকে বলে? যদি কোনো ব্যক্তি যে খুন করে, যে দস্যুতা করে, যে শিশু অপহরণ করে, এদের সাথে অভ্যাসগতভাবে মেলামেশা করে, তারে তারে বলে ঠগ। মানে আপনি শিশু অপহরণ করেন নাই, আপনি খুন করেন নাই, আপনি দস্যুতা মানে অপহরণ করেন নাই, কিন্তু আপনি এই সকল লোকের সাথে কি করেন? মেলামেশা করেন। তাইলে আপনি কি করেছেন বলে গণ্য হবে? ঠগ করেছেন বলে গণ্য হবে। এবং ঠগের সাজা কিন্তু কত দেখছেন? একমাত্র সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ঠগ আছেন কেউ আমাদের এই জায়গায়? আচ্ছা, ঠকবাজ বলতে আমি হ্যাঁ ভাবছি যে কারোর সাথে মানে চিটিং হ্যাঁ করে এই যে হ্যাঁ কাউকে ঠকানো, হ্যাঁ, এইটার মুখে মুখে যখন মানুষ আচ্ছা। বলছে ঠকবাজ। তো এখন তাহলে একটা জিনিস এখানে বুঝে রাখেন যে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কত দাঁড়ায়? 303। একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কত দাঁড়ায়? 311। কিসের সাজা? ঠগের সাজা। বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করছে, সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কত ধারা? 307। একটু আগে পড়ছি উপরে।
2 নাম্বারটা দেখেন, দণ্ড বিধির নিচের কোন ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? 303, 302 না, 303। যদি বলে যে কোন ধারায় একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, যদি বলে কোন অপরাধের একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, খ। 4 নম্বর প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে? কত ধারা? 55 ক। এবং এই বিষয়টা শুধু দণ্ডবিধি ছাড়াও আরো বেশ কয়েক জায়গায় আছে। ফৌজদারি কার্যবিধির আছে 402 ক, এবং বাংলাদেশ সংবিধানের আছে 49 অনুচ্ছেদ। 5 নং প্রশ্নটা দেখেন, সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুসারে? 54 ধারা। এবং এখানে একটু স্টার দিয়ে লেখেন যে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। একটু লেখেন, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। এই মন বেল্লাল আসে না কে? ওকে পড়বে আর না পড়বে না? যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে তাহলে কত ধারা? 55। মৃত্যুদণ্ড হ্রাস করে কত? 54। আর যাবজ্জীবন কারাদণ্ড 55। হ্রাস কোনোটাই কিন্তু মওকুফের বিধান নাই। না, সমস্যা কি? দেখতে তো পারেই, অবৈধ তো কিছু করেন নাই। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। 3 নম্বর প্রশ্নটা দেখেন, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতি রেখেই উক্ত দণ্ডকে সরকার যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। তারপরে 4 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি, যে প্রত্যেক মামলা যে ক্ষেত্রে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া যেতে পারে ড্যাশ অপরাধীর সাথে পরামর্শ না করে উক্ত দণ্ডবিধিতে উল্লেখিত অন্য কোনো দণ্ডে রূপান্তর করতে পারে না। মানে সরকার কি পরামর্শের দরকার আছে? এ জায়গা করবে কে? সরকার। সরকার। তো এছাড়া অন্যান্য যে প্রশ্নগুলো আছে এগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। যেরকম উদাহরণসহ বলি, 9 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এই ধরনের প্রশ্ন আসলে যে নিম্নলিখিত কোন ধারায় শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে? এই যে 303, 326 ক, 364 ক। আর 11 নম্বর প্রশ্নে চলে আসি, যে দণ্ডবিধিতে কয়টি ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুর দণ্ড? 303-এ কি বলছে? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুন করলে। আর যদি বলে যে দণ্ডবিধিতে কয়টি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড? একটা ক্ষেত্রে। কোনটা? ঢ 311। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমরা সামনে আগাই। সৈনিক বা নাবিক সংক্রান্ত বিদ্রোহ, সৈনিক বা নাবিক ওরা যদি বিদ্রোহ করে, ধরেন আমরা বিদ্রোহ করলে হবে না, আমাদের বিরুদ্ধে 132 ধারা মামলা হবে না। যারা বিদ্রোহ করবে সৈনিক অথবা নাবিক। হ্যাঁ, ধরেন বিডিআর বিদ্রোহ। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে, আতাউর মৃধা বনাম রাষ্ট্র এই জায়গায় অনেক আলোচনা করছে, এত আলোচনা আমরা যাব না, এই পুরো আলোচনা বাদ, জেনে রাখা ভালোতে চলে আসেন। এই এই জায়গায় এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকান, আতাউর মৃধা থেকে শুরু করে এই জেনে রাখা ভালো রাগ পর্যন্ত, এটা আপনার পড়ার দরকার নাই, বাদ।
আর যে পড়বেন নিজ দায়িত্বে পড়বেন। বুঝছেন? এই জায়গার সার কথা আমি বলে দিই, মানে এই শুনেন, সবাই মনোযোগ দেন, যে আমাদের দণ্ডবিধিতে 53 ধারায় বলছে 5 প্রকার সাজার মধ্যে 2 নম্বরে আছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডে বলতে বোঝায় আমৃত্যু কারাদণ্ড। সহজ কথা, দণ্ডবিধিতে যত জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড আছে, যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? আমৃত্যু কারাদণ্ড। বুঝছেন? আর যদি কোথাও যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিছে, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে আর কতদিন কারাদণ্ড হবে সেটা হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ধরা হয় কত? 30 বছর। কিন্তু তার মানে এই না যে 30 বছর খাটার পরে সে মুক্তি পাবে। জাস্ট যাবজ্জীবন কারাদণ্ডরে 30 বছর ধরে ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড ভোগ করবে এটা হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডরে 57 ধারায় ধরা হয় কত বছর? 30 বছর। বাট তার মানে এই না যে 30 বছর কারাদণ্ড সে ভোগ করবে। ভোগ কিন্তু করবে কতদিন? আমৃত্যু কারাবাস। এখন একটা কথা শুনেন, মানে সামনে পড়বো বাট এখন একটু বুঝাই দিই, যে ধরেন যে ঠগের শাস্তি আমরা কি জানি? যাবজ্জীবন কারাদণ্ড। ঠগের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এখন ডিপজলকে ঠগের জন্য ডিপজলে যাবজ্জীবন কারাদণ্ড দিছে আর 1 লাখ টাকা জরিমানা করছে। এখন যখন বিচারকরা জরিমানা করে, এই জরিমানা অনাদায়ে সাধারণত কতদিন কারাদণ্ড ভোগ করে এটা উল্লেখ করে। এটা করতে বাধ্য না, উনি ইচ্ছা করলে কি করতে পারে। এখন যাবজ্জীবন কারাবাস মানে সে ভোগ করবে কতদিন? আমৃত্যু। আর ওই 1 লাখ টাকা অনাদায়ে বিচারক যদি লিখতে চায় যে 1 লাখ টাকা যদি ডিপজলের দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে ডিপজল আরো ভোগ করবে কতদিন সেটা বলছে যাবজ্জীবন কারাবাসে ধরতে হবে 57 ধারা অনুসারে কতদিন? 30 বছর। আর 65 ধারায় বলতেছে যে 30 বছরে ভাগ করতে হবে 4 দিয়া। তাহলে 30 বছরে 4 দিয়ে ভাগ করলে 7.5 বছর, 7.5 বছর নাকি? তাহলে সে যাবজ্জীবন কারাবাস থাকবে, ভোগ করবে, এবং এর সাথে যোগ হবে কত? 1 লাখ টাকা যদি না দেয় তাহলে খাটবে কত? 7.5 বছর। এইটুক তো বুঝতেন। এখন প্রশ্ন এসে যায় ভাই, যে আপনাদের প্রশ্ন আমিই করি, এটা চিন্তা করেন ঠান্ডা মাথায়, যে যাবজ্জীবন কারাবাস মানে যদি আমৃত্যু কারাবাস হয়, তাহলে সে আমৃত্যুই যদি খাটে তাহলে 7.5 বছর কখন খাটবে? প্রশ্ন আসে না? যে যাবত আপনি হিসাব তো বের করলেন যে 7.5 বছর খাটবে, কিন্তু সে তো যদি আমৃত্যুই কাটে, তাহলে মরে যাওয়ার পরে 7.5 বছর কি তার লাশ মমি করে রাখবে নাকি ঝুলাই রাখবে? বিষয়টা তা না। বিষয়টা হলো যে ধরেন এটাও আমরা জানি যে যাবজ্জীবন কারাবাসে সরকার 55 ধারায় কমাইতে পারে অনধিক কত? 20 বছর। তাহলে ধরেন ডিপজলের শাস্তি সরকার কমাইলো 55 ধারা অনুসারে অনধিক 20 বছর, মানে 9 + 20 বছর, সর্বোচ্চ কত? 20 বছর। তাহলে ওনার শাস্তি করলো হলো যাবজ্জীবন কারাবাসে সরকার বিশেষ ক্ষমার আওতায় এনে তারে করলো 20 বছর। আর এই 20 বছরের সাথে তাহলে আর খাটবে আর কত বছর? 7 বছর 6 মাস নাকি? কিন্তু সরকার যদি তাকে এই সাজাটা না কমাইতো, তাহলে 7 বছর 6 মাসের খাটার সুযোগ তার ছিল না। বুঝতে পারছেন? তো এজন্য যে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে মানে সরি, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড হবে সেটা হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর? 30 বছর। 30 বছর, 30 বছরের 4 ভাগের 1 ভাগ। আর যদি কখনো ওই তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটার মেয়াদ কমায়, তাহলে ওই কমের ওটার সাথে যোগ হবে 7 বছর 6 মাস। হ্যাঁ, তো এজন্য আতাউর মৃধা বনাম রাষ্ট্র মামলায়, এই আতাউর মৃধা রাষ্ট্রের কথা তো বললাম, আতাউর মৃধা বনাম রাষ্ট্র মামলায় বলছে আর একটা কথা, যে রায়ে যদি বিচারক উল্লেখ করে যে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু। আর রায় যদি বলে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে 30 বছর যাবত, তাহলে সে 30 বছর পরে কি পাবে? মুক্তি পাবে। এটা হলো ওই মামলার বিষয়। কিন্তু আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আমরা ফলো করব দণ্ডবিধিতে কি আছে। তাহলে দণ্ডবিধিতে যাবজ্জীবন কারাবাস মানে কত বছর? আমৃত্যু কারাবাস। আর দণ্ড মানে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 57 ধারায় কত বছর? 30 বছর। কিন্তু তার মানে এই না যে সে 30 বছর পর মুক্তি পাবে, তার খাটতে কিন্তু আমৃত্যুই হবে। এ হলো কথা।
যাবজ্জীবনের সাথে অর্থদণ্ড দিলে টাকা পয়সা দেওয়া লাগতেছে। জি ভাই, যাবজ্জীবনের সাথে অর্থদণ্ড দিলে তো আর রাখতেছে না, তার অর্থদণ্ড দেওয়া মানে তার পরিশোধ করতে হচ্ছে। অবশ্যই লাগবে। এটা তো নির্ভর করে যে বিচারক কেমন অর্ডার দিছে। উনি যদি অর্ডার দেয় যে ধর্ষণের জন্য ধরেন একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিছে আর 1 লাখ টাকা জরিমানা করছে, কিন্তু রায় উল্লেখ করে নাই যে 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে কতদিন খাটবে, এটা উল্লেখ করে নাই। তো তার মানে ওই 1 লাখ টাকা তার সম্পত্তি থেকে আদায় করা হবে। ওয়ারেন্ট ফর লিভি অফ ফাইন মনে আছে কিনা, 386 ধারায় আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে, অথবা তার কালে ডিস্ট্রিক্ট কালেক্টরের নির্দেশ দিবে যে তুমি এইটা ওই দেওয়ানি কার্যবিধি ডিক্রি জারির মতো এই 1 লাখ টাকা আদায় করে দাও। এবং বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে যে ধর্ষকের যদি কোনো সম্পত্তি নাও থাকে, যদি ভবিষ্যতে অর্জিত হয়, তাহলে সেই জায়গা থেকে সে লাভ করবে। এখন আপনারা আবার অনেকে পেছাবেন যে স্যার বর্তমানে নাই, সে তো জেলেই আছে, ভবিষ্যতে আবার কিভাবে অর্জিত হবে? কেন, তার বাপ মারা গেলে বাপের সম্পত্তি পাবে না? তাহলে সেই সম্পত্তি থেকে 1 লাখ আদায় করা হবে। আচ্ছা আচ্ছা, জেনে রাখা ভালোতে চলে আসি, একটু পড়ি দেখেন। আপাত দৃষ্টিতে যাবজ্জীবন কারাবাস অর্থ হলো একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাস বা সশ্রম কারাবাস। তারপরের লাইনটা আহ এখানে আর পড়তেছি না, আমরা সরাসরি চলে আসি, এইটুক বাদ দেন। যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 20 বছর করতে পারে, ধারা 55, এটা পড়বো দেখেন। যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে অনধিক 20 বছর করতে পারে, কত ধারা? 55 ধারা। যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির, এটা বললেন সম্মতি ব্যতি রেখেই, মানে তার সম্মতির প্রয়োজন নেই, উক্ত দণ্ডকে গোল দিবেন সরকার। সরকার গোল দিবেন অনধিক 20 বছর হ্রাস করতে পারে। এখানে যাবজ্জীবন কারাবাস বলতে 30 বছর গণ্য হবে, সরকার 30 বছর যাবজ্জীবন কারাবাস অনধিক কমিয়ে কত বছর করতে পারে? 20 বছর। এটাতে আমার দরকার নাই কি গণ্য হবে, একটু বাদ দিয়ে দেন, একটু দরকার নাই। জাস্ট আপনি বুঝবেন যে আমৃত্যু কারাবাসটা কমাইছে কত বছরে? 20 বছর, মানে সে খাটবে 20 বছর। এ হলো কথা। তো আমাদের নামাজের বিরতি, নামাজ পড়ে আসি, তারপরে আবার ইনশাল্লাহ শুরু করব। আজকে কিন্তু আপনাদের পরীক্ষাও আছে। 57 ধারা আছেন দেখেন, ভগ্নাংশ করার ক্ষেত্রে ধারা 57 পেনাল কোডের অধীন শাস্তির মেয়াদের, আন্ডারলাইন করবেন, শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের সময় যাবজ্জীবন কারাবাসকে গোল দিবেন 30 বছর সশ্রম মেয়াদী কারাবাসের সমান বলে ধরা হয়। ইন ক্যালকুলেটিং ফ্র্যাকশনস অফ টার্মস অফ পানিশমেন্ট, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে যাবজ্জীবন কারাদণ্ড শ্যাল বি রেকর্ড ধরা হবে অ্যাজ ইকুইভ্যালেন্ট সমান টু রিগোরাস ইমপ্রিজনমেন্ট সশ্রম কারাদণ্ড ফর 30 ইয়ার্স, 30 বছরের সমান। তাহলে যখন আপনি যাবজ্জীবন কারাদণ্ডের কে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যদি আপনি ভাগ করতে চান, ভগ্নাংশ নিরূপণ অর্থ হলো যে অর্থদণ্ড অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ড 4 ভাগের 1 ভাগ কিভাবে হবে, তখন যাবজ্জীবন কারাদণ্ডকে ধরতে হবে কত বছর? 30 বছর। আচ্ছা, অর্থাৎ 57 ধারার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বলতেন 30 বছর। এ নির্মল, 57 ধারার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস 30 বছর। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 57 ধারার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস 30 বছর, সশ্রম নাকি বিনাশ্রম? সশ্রম। অর্থাৎ যাবজ্জীবন কারাবাস তখনই 30 বছর গণ্য করা হবে, আন্ডারলাইন করবে, যখন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণ করা হবে। এখন একটা উদাহরণ যদি আমরা এই জায়গা পড়ি, তাহলে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন উদাহরণ, যে আদালত আসামি করিমকে 302 ধারায় যাবজ্জীবন কারাবাস এবং 10,000 টাকা অর্থদণ্ড দিল। তাহলে করিম যে তাকে কারাদণ্ড দিল, যাবজ্জীবন কারাবাস হলো কারাদণ্ড, আর অর্থদণ্ড কত? 10,000। যে ক্ষেত্রে আদালত অর্থদণ্ড প্রদান করে সেই ক্ষেত্রে এটা উল্লেখ করতে হয় অর্থদণ্ড দিতে না পারলে আসামি অনাদায়ে কত সময়ের জন্য কারাবাস ভোগ করবে, ওই জায়গায় উল্লেখ করতে হয় যে যদি সে অর্থদণ্ড দিতে না পারে তাহলে আরো সে এক্সট্রা কতদিন ভোগ করবে। এই ক্ষেত্রে নিয়ম হলো উক্ত অপরাধের জন্য, আন্ডারলাইন করবেন, সর্বোচ্চ কারাবাসের 4 ভাগের 1 অনাদায়ী কারাবাসের মেয়াদ হবে না, অর্থাৎ 1/4 বেশি হবে না। এই যে 1/4 বেশি হবে না,
এই ব্যাখ্যাটা 57 ধারায় দেয় নাই, এই ব্যাখ্যাটা দিয়েছে দণ্ডবিধির 65 ধারায়। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাবাসের 4/1 হবে না। এই 4/1 এই কথাটা আছে কোথায়? দণ্ডবিধির 65। যেহেতু আদালত এখানে যাবজ্জীবন কারাবাস দিয়েছে এবং একই সাথে অর্থদণ্ড দিয়েছে, সুতরাং অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ নির্ণয় করতে যাবজ্জীবনের 4/1 করতে হবে নাকি? যে আমরা যদি 4/1 বলি তাহলে যাবজ্জীবনের 4/1। যেহেতু আজীবন কারাবাস আর জীবনের আয়ু নির্ণয়যোগ্য নাই, তাই যাবজ্জীবন কারাবাসের ভগ্নাংশ বা 4/1 করা যায় না। কারণ যাবজ্জীবন কারাবাস যদি আমৃত্যু কারাবাসী হয় তাহলে এই জায়গায় আমি 4/1 কিভাবে করব? এটা তো করা সম্ভব না। এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর ধরে নিয়ে উক্ত 30 বছরের 4/1 করতে হবে। তো এই ক্ষেত্রে বললো যে যেহেতু যাবজ্জীবন কারাবাসে ভাগ করা যায় না, তো শুধুমাত্র এই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড হবে? এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসে ধরতে হবে কত? 30 বছরের। তাহলে 30 বছরের করতে হবে 4/1। অর্থাৎ আসামি 10,000 টাকা জরিমানা দিতে না পারলে আদালত আসামিকে সর্বোচ্চ কত? 7 বছর 6 মাস কারাবাস দিতে পারবে। তাহলে সে সাজা খাটবে যাবজ্জীবন কারাবাস প্লাস 7 বছর 6 মাস। এখন এই জায়গায় যে ব্যাখ্যাটা নাই, সেই ব্যাখ্যাটা হলো যে যদি 7 বছর 6 মাস বুঝলাম, কিন্তু যদি যাবজ্জীবন কারাবাস আমৃত্যু কারাবাস হয় তাহলে 7 বছর 6 মাস সে কিভাবে ভোগ করবে? কিভাবে ভোগ করবে বলেন? ব্যাখ্যা দিছি না যে যদি তার কারাবাস কখনো কি যাবজ্জীবন কারাবাস কমায়, ধরেন 20 বছর করলো, তাহলে 20 বছরের সাথে যোগ হবে কত? 7 বছর 6 মাস। আর যদি কখনো না কমায়, যাবজ্জীবন কারাবাসী থাকে, তাহলে তো 7 বছর 6 মাস ভোগ করার তার আর কোনো সুযোগ নাই। বুঝছেন? তাহলে সর্বোচ্চ কারাবাসের 4/1 এটা বলা হচ্ছে 65 ধারা। আর যাবজ্জীবন কারাবাসে 30 বছর ধরতে হবে, এটা কত? 57 ধারা। এই জায়গায় 35-এর ক আর ব্যাখ্যা দিছে, 35-এ ক আমার দরকার নাই, এটা বাদ দেন। এটা ব্র্যাকেটে ঢুকাইয়া সিআরপিসি রে বাদ দিই আমরা। সংক্ষেপে মনে রাখুন, এই জায়গায় চলে আসি। পেনাল কোডের অধীন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের যাবজ্জীবন কারাবাসকে 30 বছর সশ্রম মেয়াদী কারাবাসের সমান বলে ধরা হয়। কত ধারা? 57 ধারা। অর্থাৎ ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 57 ধারায় যাবজ্জীবন কারাবাস কত বছর হবে? 30 বছর। এরপরে দেখেন, যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা সশ্রম হবে। ইন দা পানিশমেন্ট অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দা ইমপ্রিজনমেন্ট শ্যাল বি রিগোরাস। কত ধারায় বলছে? 53। ওই জায়গায় আমি আপনাদের ব্র্যাকেটে লিখতে বলছিলাম যে যাবজ্জীবন কারাবাস অলওয়েজ সশ্রম। এখন যে বিধানটা ওখানেও বলছিলাম যে পেনাল কোডের 53 ক ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন দ্বীপান্তর ট্রান্সপোর্টেশন ফর লাইফকে যাবজ্জীবন কারাবাস বলে গণ্য করতে হবে। সুতরাং যাবজ্জীবন দ্বীপান্তর বর্তমানে দণ্ডবিধিতে অনুমোদিত সাজা না। যদি কোথাও যাবজ্জীবন কারাবাস কথাটা লেখা থাকে তাহলে ধরবে কত? না, যাবজ্জীবন দ্বীপান্তর লেখা থাকলে ধরবেন কত? যাবজ্জীবন কারাবাস। যদি কোথাও দেখি, প্রশ্ন করি, এই ইয়া বলেন তানভীর আলম খান, যদি কোথাও স্বল্প মেয়াদী দ্বীপান্তর লেখা থাকে ওটা বাতিল বলে গণ্য হবে। কত ধারায়? 53 ক। এটা গুরুত্বপূর্ণ। অনলাইনে আপনারা তো ডাম উইটনেস হিসেবে ক্লাস করেন, কেউ কোনো প্রশ্ন টশ্ন করেন না। অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, কোনো প্রশ্ন আছে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম? আচ্ছা, 1 নং প্রশ্নটা দেখি। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? নির্জন কারাবাস, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্তকরণ। যাবজ্জীবন কারাদণ্ড কখনোই বিনাশ্রম হতে পারবে না। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। আর বলতে পারেন যে স্যার নির্জন কারাবাস তো আমরা পড়ি নাই, নির্জন কারাবাস সামনে পড়বো। নির্জন কারাবাস মানে হলো কারো নির্জনে রাখা। নর্মালি কারাগারে তো অন্যান্য আসামিদের সাথে রাখে, কিন্তু তার সাজাটা বেশি করে তার জন্য যন্ত্রণাদায়ক করার জন্য কখনো কখনো তারা এক এক রুমে রাখে। এটারও বলে নির্জন কারাবাস।
2 নম্বর প্রশ্নটা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে? এটার উত্তর হবে 30 বছর না, উত্তর হবে কি, দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড। 30 বছর কখন? ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে। এই যে 3 নম্বর প্রশ্নটা দেখেন, এটা দেখলে ক্লিয়ার হবে। শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদে সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য করা হয় তা হলো কত বছর? 30 বছর। 4 নম্বরটা যদি পড়ি, পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো কি বলেন? যাবজ্জীবন। বাট প্রশ্নটা আসলে আহ হ্যাঁ যাবজ্জীবন প্রশ্নটা সঠিক না, বাট উত্তরগুলো অনুসারে উত্তর হবে যাবজ্জীবন। কিন্তু প্রশ্ন যদি থাকতো যে যদি কোথাও স্বল্পমেয়াদী দ্বীপান্তর, তাহলে সেটা কি হতো? বাতিল। স্বল্পমেয়াদী দ্বীপান্তর মানে বাতিল। পরের যে আহ, ধারাগুলো এটা আমরা পড়ছি দেখেন, যে সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে বা যে কোনো দণ্ডে হ্রাস বা কমিট করতে পারে। ধারা কত? 54। এটা পড়ছি না? পড়ছি। তারপরে দেখেন, 55 ধারার অধীন সরকার যাবজ্জীবন কারাদণ্ড বা কারাবাসকে রূপান্তর করতে পারে বা হ্রাস করে অনধিক কত? 20 বছর। মানে হ্রাস করে তারে বলতে পারেন যে সর্বোচ্চ তুমি খাটবা কত? 20 বছর। আচ্ছা, দণ্ডবিধির 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার প্রেরোগেটিভ অফ মার্সি সংরক্ষণ করা হয়েছে। তো বিগত বছরের প্রশ্ন এখানে যা আসছে এগুলো পারবেন। সেলফ প্র্যাকটিসের একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাবাস বলতে দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাসকে বোঝানো হয়েছে? আতাউর মৃধা ভার্সেস এমডি আনোয়ার হোসেন ভার্সেস স্টেট। আতাউর মৃধা এন্ড এমডি আনোয়ার হোসেন ভার্সেস স্টেট, এটা আর কি। 3 নং প্রশ্নটা দেখেন, ইন দ্য পানিশমেন্ট অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দ্য ইমপ্রিজনমেন্ট শ্যাল বি কি? রিগোরাস। 6 নং প্রশ্নটা দেখেন, আপনাদের পুরাতন বইতে নেই, বাট না থাকলে সমস্যা নাই, এমনি পড়েন। In calculating fractions of terms of punishment, imprisonment for life shall be reckoned as equivalent to কি? Rigorous imprisonment for কত? 30 years। ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে বোঝানো হবে 30 বছর মেয়াদী সশ্রম কারাদণ্ড। তো বাদ বাকি এই জায়গা যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলবেন, আমরা পরের অংশে চলে যাই, কারাদণ্ড বা কারাবাস। তার আগে একটু আপনারা কতটুকু কি বুঝছেন একটু প্রশ্ন জিজ্ঞাসা করি। এই তানমিন সাহেব নেন, জোরে কথা বলবেন, মুখের কাছে নেবেন মাইক্রোফোন। তানমিন সাহেব বলেন যে যাবজ্জীবন কারাবাস বলতে কি বোঝানো হয়, কি বোঝায়? স্যার, যাবজ্জীবন কারাবাস বলতে বোঝাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত। এটা কেমন, কারাদণ্ড। সশ্রম না বিনাশ্রম? সশ্রম। কত ধারায় রিগোরাস বলছে? স্যার 57। 53 ধারায় বলছে যাবজ্জীবন কারাদণ্ড। 53 ধারায়। দেন মনির সাহেবের কাছে দেন। মনির সাহেব বলেন যে যাবজ্জীবন কারাদণ্ড কখন 30 বছর সশ্রম ধরা হয়, কখন? হিসাব করার সময় যে যে অর্থদণ্ড থাকে, অর্থদণ্ড ই করে। এটা উদাহরণ দিতে পারবেন কখন? মানে কারো যদি শাস্তি হয়, মানে যাবজ্জীবন কারাদণ্ড থাকে, তার সাথে 1 লক্ষ টাকা যদি জরিমানা করে, ওই জরিমানা আদায় করার জন্য যদি জরিমানা যদি সে না দেয়, তখন ওইটা 4 ভাগের 1 ভাগ করে ওর কারাদণ্ড দেওয়া বাড়ানো হবে। 57 ধারায় তখন ধরতে হবে 30 বছর সশ্রম, এর 30 বছরে ভাগ করবে 4 ভাগের এক 1 ভাগ। দেন বিমল সাহেবের কাছে দেন। বিমল সাহেব ভালো আছেন? স্যার, বিমল সাহেব বলেন যে অনুমোদিত সাজা কি কি, দণ্ডবিধিতে অনুমোদিত সাজা কি কি? স্যার মৃত্যুদণ্ড, আর কারাবাস, তারপরে ওই যে সম্পত্তি বাজেয়াপ্ত, তারপরে জরিমানা, আরেকটা বাদ আছে, আরেকটা কি? আর একটা যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাবাস। ধন্যবাদ, পারছেন। দেন সঞ্চিতার কাছে দেন। সঞ্চিতা কেমন আছেন? সঞ্চিতা বলেন যে অনুমোদিত নয় এরকম 2-1টা সাজার কথা বলেন, যেটা দণ্ডবিধিতে অনুমোদিত নয়। যাবজ্জীবন দ্বীপান্তর ক্ষেত্রে
যাবজ্জীবন দ্বীপান্তর আর কি? বেত্রাঘাত। আচ্ছা ধন্যবাদ। কিন্তু যাবজ্জীবন দ্বীপান্তর যদি কোথাও লেখা থাকে সেটা দ্বারা এই মুহূর্তে কি বোঝাবে? ওই মুখের কাছে নেন, পরে ইউটিউবে তো বলবে যে সঞ্চিতার গলায় জোর নাই। বলেন, যাবজ্জীবন দ্বীপান্তর যদি কোথাও লেখা থাকে এটা দ্বারা এখন কি বোঝাবে? এই নির্মলের কাছে দেন, নির্মল বলেন। নির্মল নেন। যদি স্যার কোথাও যাবজ্জীবন দ্বীপান্তর শব্দটা থাকে এটা দ্বারা এই মুহূর্তে কি বোঝাবে, কি তাহলে সাজা বোঝাবে? যাবজ্জীবন কারাদণ্ড ধরতে হবে। ধরবেন তো? এই ধরার কথা কোথায় বলা আছে? 57 করে। কত? 57। না, 57 ধারায় না। কত ধারায় কেউ বলবেন না, দেখি ওই বাইরে দেন, জয়দেব সাহেবের দেন। জয়দেব সাহেব পারবেন? কত ধারায় বলা হয়েছে যাবজ্জীবন দ্বীপান্তর সমান সমান যাবজ্জীবন কারাবাস? কত ধারায়? এটা স্যার 53 ধারাতে 53 ক। 53 ক। ক। 53 কতে বলা আছে যে যাবজ্জীবন দ্বীপান্তর সমান সমান যাবজ্জীবন কারাবাস, আর স্বল্পমেয়াদী দ্বীপান্তর সমান সমান কি? বাতিল। নূর আলম খান দেন। নূর আলম খান, কারাবাস কয় প্রকার? দুই প্রকার, একটা কি হলো কি? বিনাশ্রম আর একটা হলো সশ্রম। বিনাশ্রম আর সশ্রম সশ্রম। অর্থদণ্ড আর ক্ষতিপূরণ এই দুইটার ভিতরে পার্থক্য কি? সম্পদ স্যার, অর্থদণ্ড ক্ষতিপূরণ পায় হচ্ছে ওই যে আহ যে ব্যক্তি মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ওই যে পক্ষ, মানে সংক্ষুব্ধ পক্ষ। হ্যাঁ আর হ্যাঁ। জরিমানা পায় হচ্ছে, ফাইন পায় হচ্ছে রাষ্ট্র। ফাইন পাই রাষ্ট্র। রাষ্ট্র। ঠিক আছে ধন্যবাদ। এই মিলন দেন। মিলন, স্যার মিলন বলেন তো সরল বিশ্বাস গুড ফেইথের সংজ্ঞা দিছে কত ধারায়? 53 স্যার। 52 ধারায়। 52 জি কত স্যার। ধারায়? 52 52 ধারায়। উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, জি স্যার। যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে যদি কোনো কাজ করা হয় তাহলে ধরে নেওয়া হবে সেখানে কি আছে? সরল বিশ্বাস আছে। আছে। আর যদি ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন না থাকে তাহলে ধরে নেওয়া হবে সরল বিশ্বাস নাই নাই। দীপক্ষীরারে দেন। দীপক্ষীরা না? জি স্যার। দীপক্ষীরা। দীপক্ষীরা বলেন তো যে মৃত্যুদণ্ডরে সরকার কমায় কত ধারায়? 54 ধারায় স্যার। কত? 54 ধারায়। 54। মৃত্যুদণ্ডরে কমায় কত ধারায়? 54 ধারায়। পিপাস বাইন্যে দেন। যাবজ্জীবন কারাদণ্ডরে কমায় কত ধারায়? যাবজ্জীবন কারাদণ্ডরে কমায় কত ধারায় বলেন? আশেপাশেই আছে। এটা হলো কিসের? হ্যাঁ 54 স্যার, 54ই তো। 55 ধারা। 55 ধারা। 55 ধারায় করে কমায় এবং অনধিক কত? 20 বছর। 20 বছর। অনধিক 20 20 বছর। বছর দেন। আফরোজা ওনারা দেন। আফরোজা বলেন জীবন বলতে, দণ্ডবিধিতে জীবন বলতে কার জীবনকে বোঝায়? মানুষের জীবনকে। মানুষের জীবনকে বোঝায়। ধন্যবাদ দেন। আখিনুর রে দেন। আখিনুর, দণ্ডবিধিতে এই যে যে আপনার আহ, সরকারি কর্মকর্তা কয় প্রকার বলেন? 8 প্রকার। সিপিসিতে 8 প্রকার, CBC দেওয়ানি কার্যবিধিতে 8 প্রকার, জি। আর দণ্ডবিধিতে হলো 12 প্রকার, বাট বলবৎ আছে কয় প্রকার? 11 প্রকার। মনে আছে? জি। দেন অনিক রে দেন। অনিক সাহেব বলেন যে 34 ধারার 149 ধারার ভিতরে দুইটা পার্থক্য বলেন। সাধারণ অভিপ্রায় আর একটা হলো সাধারণ উদ্দেশ্য। স্যার 34 ধারায় পূর্ব পরিকল্পনা থাকবে। হুম। আহ, সশরীরে উপস্থিত থাকা লাগবে না, কিন্তু অংশগ্রহণ থাকতে হবে। জি। আর 149 ধারায় স্যার সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সশরীরে উপস্থিত থাকলেই যথেষ্ট স্যার। পূর্ব পরিকল্পনার দরকার থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা ধন্যবাদ। তানভীর আলম খান রে দেন। তানভীর আলম খান বলেন যে 34-এর সাথে 120 খ, দ্যাট মিনস কমন ইন্টেনশন এবং ক্রিমিনাল কনস্পাইরেসি, এই দুইটার ভিতরে একটা পার্থক্য বলেন। মূল পার্থক্য কি? কমন ইন্টেনশন হচ্ছে যে কমন ইন্টেনশন 34 ধারা আর 120 খতে অপরাধমূলক ষড়যন্ত্র, এই দুইটার ভিতরে পার্থক্য কি?
অপরাধমূলক ষড়যন্ত্র হচ্ছে আহ, 34 হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা ঘটবে। 120 খতেও কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি, so এটা পার্থক্য হয় না। গত দিনের পড়া না পারলে মোহবিশ্বাসে দেন। পুরোটা খেয়াল নাই, মানে মনে হচ্ছে যে ওইটা বলি। স্যার, বল। 34 ধারা একটা যখন অপরাধ করবে, কমন ইন্টেনশন থাকে, কম করে দুজন ব্যক্তি হবে, বেশি হতে পারে। হ্যাঁ, আর ক্রিমিনাল কনস্পিরেসিটা হচ্ছে স্যার আহ না না, ওখানে জানি কি ছিল, ভুলে গেছি। এই ফেরদৌস দেন, ফেরদৌস। আর সাধারণ অভিপ্রায় আর অপরাধমূলক ষড়যন্ত্র, এই দুইটার ভিতরে পার্থক্য কি বলেন? পৃষ্ঠা কি বের করে পারছেন? আচ্ছা বলেন, পার্থক্য কি বলেন? ওই মাইক্রোফোন নেন, নাহলে তো শোনা যাবে না, অডিয়েন্সরা শুনতে পারবে না, বলেন। অপরাধমূলক ষড়যন্ত্র 120 খ। হ্যাঁ, এখানে হচ্ছে যে যে কোনো ব্যক্তির অপরাধমূলক ষড়যন্ত্র থাকতে হবে, আর ওইখানে আছে দুই বা ততোধিক ব্যক্তি। ওই জায়গাও কিন্তু দুই বা ততোধিক। আমি মেইনলি যে পার্থক্য বলছিলাম এটা বলেন। ইমন রে দেন, ইমন পারবেন না? উদ্দিন মোহাম্মদ সাহেব দেন। স্যার 34 ধারা সব মাস এটা অবশ্যই সংগঠিত হবে, হ্যাঁ, আর ওটি ফেল করলে হচ্ছে আপনার ধন্যবাদ। এই পূর্ব পরিকল্পনা ছিল, সেই অনুসারে অপরাধ সংগঠিত হয়েছে 34। পূর্ব পরিকল্পনা ছিল অপরাধ সংগঠিত হোক বা না হোক এটা অপ্রাসঙ্গিক, এটা হলো 120 খ। আর 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র একটা স্বতন্ত্র অপরাধ। মানে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শুধু ওই ধারায় মামলা করা যায়, কিন্তু শুধু 34 ধারায় মামলা করা যায় না। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের জিজ্ঞেস করি, অনলাইনে যারা আছেন, আহ লুফসানা বলেন, ভিকারিয়াস লাইবিলিটি কাকে বলে? লুফসানা, জি স্যার। ভিকারিয়াস লাইবিলিটি কাকে বলে বলেন? স্যার পরার্থ দায়। অত ব্যাখ্যা দেন। পরার্থ দায় তো শাব্দিক অর্থ বললেন। স্যার ব্যাখ্যা আছে, যার অপরাধ তার শাস্তি হবে, কিন্তু এক্ষেত্রে অপরাধের সাথে জড়িত যারা থাকবে ওদেরও শাস্তি হবে। ওদেরও শাস্তি হবে। একটা উদাহরণ দেন, কেমনে হয়, পারবেন? জি স্যার পারবো। বলেন। স্যার একজন ব্যক্তি সে খুন করার জন্য অগ্রসর হচ্ছে এবং সাথে আরেকজন আছে তার সাথে সাথে, তারও একই অভিপ্রায় স্যার, এবং হত্যাটি সংঘটিত করলো। সে যার সেক্ষেত্রে সাথে দুজন সাথে যে আছে তারে দায়ী করবেন কে? সে কি করছে? স্যার একই অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায় একসাথে চেষ্টা করতেছে, হত্যার চেষ্টা করতেছে, তাই। দুইজনে মিলে চেষ্টা করতেছে। জি স্যার। আর হত্যা করছে কি আরেকজন? জি স্যার, একজন সহযোগী। সহযোগী মানে ও কি করছে? পা ধরে টান দিছে না কি করলো? নদীতে ভাসাই দিছে কি বলেন? আচ্ছা যাক, বোঝা গেছে আপনারে নিয়ে, সমস্যা নাই। এই মাকসুদে ইয়াসমিন লাকি, আপনি বলেন দণ্ডবিধি যে প্রণয়ন করে কোন আইন কমিশন প্রণয়ন করে বলেন? মাকসুদে ইয়াসমিন লাকি, শুনতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। দণ্ডবিধি প্রণয়ন করে কোন আইন কমিশন বলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কে প্রণয়ন করে? স্যার প্রথম। প্রথম শেখ ফারজানা, শুনতে পাচ্ছেন? জি স্যার। শেখ ফারজানা বলেন প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রথম চেয়ারম্যান ছিলেন থমাস ব্যারিংটন ম্যাকুলে এবং জি.ডব্লিউ আর লাগবে না, থমাস ব্যাবিংটন ম্যাকুলে। এর আর এক নাম হচ্ছে কি? ম্যাকুলে। ম্যাকুলে। আচ্ছা, শিল্পী দাস, শিল্পী দাস বলেন যে দণ্ডবিধি যখন প্রণয়ন করা হয়, এই দণ্ডবিধিতে কয়টা ধারা ছিল শিল্পী দাস? স্যার কয়টা বলেন? 511টা স্যার।
না, যখন প্রণয়ন করে তখন কিন্তু 511টা ছিল না, তখন ছিল কতটা? 488। 488। অষ্টআশিটা স্যার। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। শিরিন শিলা, আপনাকে শেষ প্রশ্ন করি। শিরিন শিলা উনি আছেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে। শিরিন শিলা বলেন যে একটা কার্যকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে কয়টা উপাদান থাকতে হবে? দুইটা উপাদান স্যার। কি কি? উপাদান দুইটা কি কি বলেন? মেন্স রিয়া আর একটা শ্রেয়াস, একটা হলো পূর্ব পরিকল্পনার অপরাধমূলক কার্য। এই অপরাধমূলক দুইটাই থাকা কার্য। লাগবে, দুইটাই থাকা লাগবে। দুইটার কোনো একটা যদি না থাকে তাহলে সেটাকে কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা যাবে। আসলে আমরা পড়ায় ফেরত আসি। তো কারাবাসের প্রকারভেদ, দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী কারাবাস দুই প্রকার বলতেন। দুই প্রকার আমরা জানি, একটা হলো সশ্রম বা রিগোরাস, আর একটা হলো বিনাশ্রম। তো কারাবাস অনেক ক্ষেত্রে সশ্রম হইতে পারে, অনেক ক্ষেত্রে কি বিনাশ্রম হইতে পারে, বা শুধু সশ্রম হইতে পারে, শুধু বিনাশ্রম হতে পারে। এখন আমরা চলে আসি যে যে ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম হতে পারে, এই ব্যাখ্যাটা একটু পড়ি। দণ্ডবিধির অধীন কারাবাস বলতে সশ্রম এবং বিনাশ্রম উভয় কারাবাসকেই বোঝাবে। অর্থাৎ যেখানে কারাবাস উল্লেখ করা আছে কিন্তু সেটা সশ্রম না বিনাশ্রম হবে তা উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে কারাবাস বলতে সশ্রম বা বিনাশ্রম উভয় কারাবাস হতে পারে। একটু বুঝেন, আমরা সামনে এখনো দণ্ডবিধির কোনো অপরাধের সাজা এখনো পড়ি নাই। যখন অপরাধের সাজা পড়বো ওই জায়গায় আমি এখন থেকে বলে দিয়ে যাই, যদি কোথাও বলা থাকে যে কোনো বর্ণনার কারাবাস 3 বছর, যে কোনো বর্ণনা মানে হলো ওটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। এটা সশ্রম বিনাশ্রম হবে নাকি দুইটার কম্বিনেশন হবে, এটা বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। কিন্তু যদি কোথাও উল্লেখ থাকে যে সশ্রম কারাবাস, যেরকম দস্যুতার সাজা আপনার 10 বছর সশ্রম কারাবাস, তাহলে ওই ক্ষেত্রে বিচারক 10 বছর সশ্রম মানে সশ্রম কারাবাস দিতে কি বলেন বাধ্য, ওই জায়গায় উনি বিনাশ্রম কারাবাস দিতে পারবে না। কিন্তু যদি এই যে একটু আগে বললাম যে কোনো ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে মাতলামি করে তাহলে তার সাজা 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড, তাহলে এই জায়গা কি সশ্রম দিতে পারবে? পারবে না, কারণ ওই জায়গায় বিনাশ্রম উল্লেখ আছে। তাহলে যদি কোথাও সশ্রম উল্লেখ থাকে সশ্রম দিতেই বাধ্য, যদি কোথাও বিনাশ্রম উল্লেখ থাকে বিনাশ্রম দিতেই বাধ্য। যদি কোথাও সশ্রম বিনাশ্রম কিছু নাই তাহলে পুরোটা সশ্রম হইতে পারে, পুরোটা বিনাশ্রম হইতে পারে, আর ওই দুইটার কম্বিনেশনও হতে পারে। বুঝছেন? এই যে দেখেন, এবং এই ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম কারাবাস দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক, অর্থাৎ আদালত সশ্রম কারাবাস বা বিনাশ্রম কারাবাস দিতে পারে। এখন একটু আন্ডারলাইন করবেন যে দণ্ডবিধির 60 ধারায় বলা হয়েছে, সেকশন 60, কোন অপরাধী গোল দিবেন যে কোনো বর্ণনার কারাবাসে দণ্ডিত হয়, an offender is punishable with imprisonment which may be of, ওই যে গোল দেন either description মানে হলো যে কোনো বর্ণনার, সেই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ বিনাশ্রম কারাবাস বা সম্পূর্ণ সশ্রম কারাবাস দিতে পারে, বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারাবাসের আদেশ দিতে পারে। তাহলে এই যে কোন কারাবাস সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে এই ব্যাখ্যাটা প্রদান করা হয়েছে কত ধারায়? 60 ধারায়। আইদার ডেসক্রিপশন বা যে কোনো বর্ণনা যদি লেখা থাকে তাহলে সেটা সশ্রম নাকি বিনাশ্রম? সশ্রমও হতে পারে, বিনাশ্রমও হতে পারে। এই যে দেখেন যেমন লেখা আছে যে যেমন 147 ধারায় দাঙ্গার শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা সহ বা উভয়। তাহলে এই 2 বছর কি হবে? সশ্রম অথবা বিনাশ্রম। দেখেন এখানে ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন থাকার কারণে আদালত সশ্রম বা বিনাশ্রম কারাবাস দিতে পারে বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারাবাস দিতে পারে। অর্থাৎ যখন কোন আইনে লেখা দেখবেন যে কোনো বর্ণনার কারাবাস, আন্ডারলাইন করেন, যদি কোনো আইনে লেখা থাকে যে কোনো বর্ণনার কারাবাস ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন, তখন ধরে নিতে পারেন কারাবাসটি সশ্রম অথবা বিনাশ্রম বা আংশিক সশ্রম বা আংশিক বিনাশ্রম হতে পারে। ধারা কত? 60। যদি আইনে নির্ধারিত না থাকে তাহলে কারাবাস সশ্রম হবে না বিনাশ্রম হবে তার নির্ধারণ করা আদালতের জন্য কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এখন এখানে বেশ কতগুলো বিধান আছে যে দণ্ডবিধিতে কোন কোন ক্ষেত্রে সশ্রম কারাবাস হতে পারে।
পুরাতন বইতে নাই, বাট আলোচনা শুনেন, এত বেশি গুরুত্বপূর্ণ না, মনে রাখেন। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা কি হবে? সশ্রম। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে ওই কারাবাস সশ্রম ব্যতীত আর কোনো কিছু হওয়ার সুযোগ নাই। যে ক্ষেত্রে আইনে উল্লেখ করা থাকে যে কারাবাসটি সশ্রম হবে, সেই ক্ষেত্রেও সশ্রম দিতে আদালত কি বলেন? বাধ্য। যেমন দেখেন 395 ধারায় যে ব্যক্তি ডাকাতি করে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে যেহেতু ডাকাতির সাজার কথা ওই জায়গায় সশ্রম আছে, তাহলে সশ্রম দিতেই আদালত বাধ্য। বাধ্য বাধ্য আমাদের আরিফ সাহেব আজ আমাদের মাঝে নেই, উনি বলতো বাধ্য। দেখেন এই ধারায় যেহেতু অনধিক 10 বছর সশ্রম কারাদণ্ডের বিধান আছে, সেহেতু আদালত সশ্রম কারাদণ্ড দিতে কি বলেন? বাধ্য। কিন্তু এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান উল্লেখ করা হলেও সেটা সশ্রম কিনা বলা হয় নাই। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে সশ্রম উল্লেখ করার কোনো দরকার নাই। যাবজ্জীবন কারাদণ্ড মানেই ধরে নিবেন ওটা কি? সশ্রম। এই ক্ষেত্রে 53 ধারা প্রযোজ্য হবে। যাবজ্জীবন কারাদণ্ডটি সশ্রম কারাবাস বলেই গণ্য। তো এখানে নতুন বইতে আপনাদের কতগুলা ওই ধারার তালিকা দিছে যে কোন কোন জায়গায় সশ্রম হতে পারে। তো এগুলা আসলে পড়া অপ্রাসঙ্গিক, এগুলা আপনাদের কষ্ট করে মুখস্থ করার কোনোই দরকার নাই। এগুলা আমরা এই টেবিল বাদ, এইগুলা আমরা এমনি জেনে যাবো। একটা দণ্ডবিধি যখন আমাদের পড়া হয়ে যাবে, তখন এমনি একটা ধারণা চলে আসবে যে কোন কোন জায়গায় সশ্রম আছে। শুধু ওইগুলো জানলেই হবে, আলাদা করে এই জায়গা পড়ার কোনো দরকার নাই। এরপরে চলে আসি, দেখেন যে ক্ষেত্রে বিনাশ্রম কারাবাস হবে, যে ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম হবে। তো এটা তো সহজ কথা যে যদি কোনো জায়গায় শুধু বিনাশ্রমে লেখা থাকে তাহলে কি হবে? বিনাশ্রম। এই যে যদি ব্যাখ্যাটা পড়ি, যে ক্ষেত্রে দণ্ডবিধির কোনো ধারায় কোনো অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাবাসের বিধান থাকে, সেই ক্ষেত্রে আদালত শুধুমাত্র বিনাশ্রম কারাবাস দিতে বাধ্য। যেমন দণ্ডবিধির 309 ধারায় আত্মহত্যা করার উদ্যোগের শাস্তি হতে পারে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয়। যেহেতু 309 ধারায় বিনাশ্রম কারাদণ্ড উল্লেখ করা আছে, তাই এই ক্ষেত্রে কারাদণ্ড হবে শুধুমাত্র কি বলেন? বিনাশ্রম। অন্যদিকে এটা গুরুত্বপূর্ণ, দেখেন 67 ধারায় বলা হয়েছে, সামনে আমরা পড়বো। 67 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড দেওয়া হবে সেটাও কি হবে? বিনাশ্রম। এটার অর্থ হলো যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড ছিল, সেই ক্ষেত্রে কি হবে বলেন? ওই অর্থদণ্ড দিতে না পারলে যে কারাদণ্ড হবে সেটা হবে কি বলেন? বিনাশ্রম। কত ধারায় বলছে? 67 ধারায়। এখন আমরা চলে আসি বিনাশ্রম কারাবাস কোন কোন জায়গা আছে। এটা অপ্রাসঙ্গিক, পড়ার প্রয়োজন নাই, আমরা সামনে যে আলোচনা করব সেখানেই জানা যাবে কোথায় কোথায় আছে। তো এই সবও আপনাদের পড়া লাগবে না, অনেকগুলাতেই বিনাশ্রম হতে পারে। বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন এখানে একটা প্রশ্ন আসছে 2023 সালে পরীক্ষায় এসেছে যে কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? মনুষ্যহরণ, ডাকাতি, অবৈধ বাধাদান, খুন। আপনি মনে করবেন যে এই 4টার ভিতরে যেটার শাস্তি কম সেটাই হবে কি? বিনাশ্রম। তাহলে মনুষ্যহরণ মানে অপহরণ, ডাকাতি, খুন তিনটাই বড় অপরাধ। বাধাদান যেটা, এটা কি হবে? বিনাশ্রম। 2 নং প্রশ্নটা দেখেন যে নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হবে? সশ্রম। 3 নম্বরটা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কি রূপ হবে? যাবজ্জীবন কারাদণ্ড হইলেই কি হবে বলেন? সশ্রম। অর্থদণ্ডে চলে আসি, অর্থদণ্ড। এই সে ফেরদৌস সাহেব বেশি হয়ে গেছে। অর্থদণ্ড দেখেন, দণ্ডবিধির 63 থেকে 70 ধারা পর্যন্ত অর্থদণ্ডের পরিমাণ এবং অর্থদণ্ড পরিশোধ না করার ফলে যে কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কারাবাসের মেয়াদ, অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল এবং অর্থদণ্ড আদায়ের সময়সীমা ইত্যাদি নিয়ে আলোচনা করছে। মানে অর্থদণ্ড রিলেটেড বাদ বাকি যা যা আছে সবকিছু আছে 63 থেকে 70 ধারায়। এছাড়া অন্যদিকে ফৌজদারি কার্যবিধির 33 ধারায় অর্থদণ্ড অনাদায়ে কারাবাস প্রদানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের ফৌজদারি কার্যবিধি কিছুদিন আগে মডেল টেস্ট হলো, তো ফৌজদারি কার্যবিধি 33 ধারায় আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, যে যদি
অর্থদণ্ড দেয়, তাহলে ওই অর্থদণ্ড অনাদায় কি কারাদণ্ড হবে, অথবা কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায় কি কারাদণ্ড হবে, দুইটাই বলা আছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায়। ওই জায়গায় বলছে যে ওই ধারায় সর্বোচ্চ যে কারাবাস হতে পারতো তার 4/1 বেশি হবে না, 4/1 বেশি হবে না, বা 1/4 বেশি হবে না। তো সেম বিধান দণ্ডবিধিতেও আছে। তো এখানে আছে যে অর্থদণ্ডের প্রকৃতি, এই এই এটা এটা পড়ার দরকার নাই, অর্থদণ্ডের প্রকৃতি এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন। এই জায়গায় কি কথা আছে আমি একটু বলে দিই শুনেন। আমাদের দণ্ডবিধিতে কখনো কখনো কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিবে, কখনো কখনো দিতে পারে শুধু কি অর্থদণ্ড, কোনো কারাদণ্ডও দেয় নাই, দিছে শুধুমাত্র অর্থদণ্ড, এরকম দিতে পারে আর কি। তো যখন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিছে তখন ওই অর্থদণ্ড অনাদায়ে এক্সট্রা কতদিন কারাদণ্ড হবে, বা যখন শুধু অর্থদণ্ড দিছে তখন যদি অর্থদণ্ড তার দেওয়ার ক্ষমতা না থাকে এটা কি কারাদণ্ড হবে, এই বিধিবিধানগুলো এখন আমরা আসলে একটু জানবো। তো তার আগে এই জায়গায় একটা তালিকা দিছে যে শুধু অর্থদণ্ড কোন কোন জায়গায় হতে পারে। তো এই জায়গায় একটা জিনিস একটু মনে রাখেন, একটা একটু স্পেশালি মনে রাখেন, অন্যগুলোর প্রয়োজন নাই। 154 ধারা এই জায়গায় বলছে যে যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই ভূমির স্বত্বাধিকারী বা অধিকারী অনধিক 1000 টাকা। এটার অর্থ হলো আমরা সামনে গিয়ে জানবো যে ধরেন আপনার ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, কারণ আপনি কোনো পদক্ষেপ নেন নাই বা আইন শৃঙ্খলা বাহিনীরে জানান নাই, তো আপনি বেআইনি সমাবেশ নাই, আপনি ওই সমাবেশের সদস্য না, বাট ওই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে আপনার জায়গায়, তাহলে আপনার শুধুমাত্র জরিমানা হতে পারে কত টাকা, 1000 টাকা, শুধুমাত্র 1000। একটা ধারা মনে রাখেন। এই আখিনুর, আখিনুর বলেন ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কি আছে? কেউ বলবেন না, ওনার বলতে দেন। আখিনুর, কেউ বলেন না, ওনার বলতে দেন। 154 ধারায় কি আছে? মায়ের আছে কপালে, বলবেন যে 154 ধারায় আছে মায়ের। কেউ বলবেন না। নূর আলম খান বলেন 154 ধারায় কি আছে? কেউ বলবেন না, উনি বলুক। হ্যাঁ, 154 ধারা ফৌজদারির, দণ্ডবিধির না। কেউ বলবেন না, ওনার বলতে দেন। কেউ বলবেন না। এই তানবিন বলেন। বিমল সাহেব, মনির সাহেব, সঞ্চিতা, 154 ধারায় কি আছে? মহুয়া বিশ্বাস, 154 ধারায় কি আছে? ফৌজদারির এফআইআর না। লুফসানা, আপনি তো মাইর খাবেন, আপনারে বলতে বলছি। লুফসানা বলেন এফআইআর আর এজাহারের মধ্যে পার্থক্য কি? তারে প্রশ্ন করবে, সে উত্তর দিবেন। যেহেতু এতজন লোকের গলায় দড়ি নেওয়া পসিবল না, সেহেতু আপনাদের শিক্ষক হিসেবে গলায় দড়িটা আমি নেই, ঠিক আছে? প্রতীকী অর্থে গলায় দড়ি হোক, এই ফ্যান একটা খুলে ফেলাই, এই জায়গায় দড়ি একটা ঝুলাই রাখি। তো আপনারা ফৌজদারি কার্যবিধির 154 ধারা পারতেছেন না। 154 ধারা মানেই হচ্ছে এফআইআর, বুঝতে পারছেন? এখন আবার যদি এফআইআর এ চলে যাই, বলেন দেখি, ইমন বলেন যে এফআইআর কোন ধরনের অপরাধের ক্ষেত্রে করে, আমলযোগ্য নাকি আমল অযোগ্য? আমলযোগ্য অপরাধ কাকে বলে? কিরকম গুরুতর? বড় অপরাধ। আর বইয়ের ভাষায় কি এইটা বলেন? পুলিশ বিনা পরোয়ানায় যদি কাউরে গ্রেফতার করতে পারে সেটাকে বলে আমলযোগ্য অপরাধ, বুঝছেন?
আচ্ছা, মনে রাখবেন 154 ধারা ফৌজদারি কার্যবিধি 154 ধারা খুবই গুরুত্বপূর্ণ, এটা কখনোই ভুল করা যাবে না। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা হয়তো বা মনে করতেছে যে এরা তো কিছুই পারে না, 154 ধারায় কি আছে তাই এতক্ষণ ধরে পারে না। যাই হোক, দেখেন তো আমরা 63 ধারায় চলে আসি। 63 ধারা, ভাই 63 ধারায় বলছে, তার আগে 60 ধারায় কি আছে আমি একটু মনে করে দিই। 60 ধারায় বলছে যে যদি যে কোনো গণনা থাকে এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, এটা হলো 60 ধারা। আর 63 ধারায় বলছে, 63 ধারায় যেটা বলছে সেটা হলো যে আপনার অর্থদণ্ডের পরিমাণ কত হবে। অর্থদণ্ডের পরিমাণ একটা বিধান এখানে বুঝেন যে অনেক জায়গায় আছে, বলা আছে যে অর্থদণ্ড যে এত বছর কারাদণ্ড, ওই যে 24 ঘন্টা কারাদণ্ড, জরিমানা কত 10 টাকা। তাহলে ওই জায়গায় বিচারক মহোদয় 10 টাকার বেশি দেওয়ার সুযোগ ওনার নাই। কিন্তু অনেক জায়গায় আছে যে লেখা আছে, ধরেন আমি উদাহরণস্বরূপ বলি, চুরির শাস্তি। চুরির শাস্তি বলছে যে কোনো বর্ণনার 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ড মানে কি 3 বছর, মানে এটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, কিন্তু বা অর্থদণ্ড বা উভয়। অর্থদণ্ড বলছে কিন্তু অর্থদণ্ডের কোনো পরিমাণ বলে নাই। কারণ অর্থদণ্ডটা কত হবে, অর্থদণ্ডটা কত হবে সেটা বলছে 63 ধারায়, বলছে যে এটা অত্যাধিক হবে না। এটা কত দিবে তার ব্যক্তিগত ক্ষমতা, কিন্তু এটা কি হবে না, অত্যাধিক হবে না। অর্থাৎ একটা গরু চুরি, একটা মুরগি চুরির মামলা ধরেন, মুরগির দামও 20,000 হইতে পারে, জানেন, দুর্লভ প্রকৃতির মুরগি, ওই যে দেখবেন যে কালো কালো মাংস আছে বা বিশেষ ই করে। আচ্ছা, তো মুরগি চুরির মামলায় ধরেন মূল বিষয়বস্তুর যে দামের মূল্য, মানে যেটা চুরি হয়েছে সেটার দাম 30,000 টাকা, বেশি না। তাহলে ওই মামলায় তো অবশ্যই আপনারে অনেক বেশি জরিমানা করবে না, এক। আর ম্যাজিস্ট্রেটের তো জরিমানার একটা নির্দিষ্ট সীমা আছে না, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে কত 10,000, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5,000, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত 2,000, 2 তো মূল কথা হলো যে জরিমানা কত হবে এটা নির্ভর করবে বিচারকের বিবেচনার উপর, তবে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। একটু করি দেখেন, যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া হবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের আন্ডারলাইন করবে নির্দিষ্ট সীমা নাই, তবে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। আচ্ছা, ধরেন একটা হত্যা মামলা এরকম হবে না যে তার 1 কোটি টাকা অর্থদণ্ড দিছে, দায়রা জজের তো অর্থদণ্ড দেওয়ার কোনো সীমা নাই, কিন্তু তার বলে সে 1 কোটি টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া যাবে না। আচ্ছা, যেমন দেখেন দণ্ডবিধির 302 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে। 302 ধারায় অর্থদণ্ডের বিধান আছে, কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া হবে সেটার পরিমাণ উল্লেখ করা হয়নি। সুতরাং এই ক্ষেত্রে 63 ধারা প্রযোজ্য হবে এবং অর্থদণ্ডের পরিমাণ কি হবে না, অত্যাধিক হবে না। 171 ধারায় নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দান অপরাধের একমাত্র শাস্তি অর্থদণ্ড, কিন্তু উক্ত ধারায় অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা হয় নাই। সেহেতু 171 ধারার ক্ষেত্রে 63 ধারা প্রযোজ্য হবে। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে আদালত এমন অর্থদণ্ড আরোপ করবে যে সেটা যেন কি না হয়, অত্যাধিক না হয়। তো আমরা একটা বিগত বছরের প্রশ্নে চলে আসি। এখানে বলতেছে যে যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত, নির্দিষ্ট সীমা নাই তবে অত্যাধিক হবে না। কত ধারায়, 63 ধারায়। এবার আমরা চলে আসি অনাদায়ী অর্থদণ্ড। অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস নির্ণয় একটু বোঝাই নেই, তারপরে আমরা এটার সাথে মিলাই। শুনেন, তিনটা বিষয় একটু মনে রাখেন। যদি যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দেয়
তাহলে সেই অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড দিতে পারে এটা হিসাব করার জন্য লাগবে 57-র সাথে 65। কত বলেন? 57 ধারার সাথে 65, অর্থাৎ যাবজ্জীবন কারাবাস সমান সমান 57 প্লাস 65 ধারা, মানে যাবজ্জীবন কারাবাসের সাথে যদি অর্থদণ্ড দেয়। ঠিক আছে, 57-র সাথে 65 কেন লাগতেছে? কারণ যাবজ্জীবন কারাবাসে 30 বছর ধরবো এটা বলা আছে কততে? 57-তে। আর 30 বছরের 4/1 এটা বলছে কততে? 65-তে। বুঝছেন? তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, সেই অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড হবে এটা হিসাব করতে লাগবে 57 ধারা এবং সেই সাথে কত? 65 ধারা। বুঝছেন না? আচ্ছা, এখন শুনেন, যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড মানে হলো তখন চুরির জন্য 3 বছর কারাদণ্ড দিছে এবং 10,000 টাকা জরিমানা করছে, তাহলে এই জায়গা তো 57 আসবে না, তাহলে এই জায়গায় শুধু 65। কত বলেন? শুধু 65। তাহলে কারাবাসের সাথে অর্থদণ্ড দিলে শুধু 65, আর যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দিলে 57 প্লাস 65। বুঝছেন? যদি শুধু কারাদণ্ড দেয়, মানে কারাবাস দেয় নাই, শুধুই কারাদণ্ড, শুধুই অর্থদণ্ড দিছে, তাহলে সেই ক্ষেত্রে আসবে 67। কত বলেন? 67। আবার বলি, যারা লিখতে পারেন নাই বা শুনে রাখেন, যে যাবজ্জীবন কারাবাসের সাথে যদি অর্থদণ্ড দেয়, ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাবাস হবে সেটা হিসাব করতে লাগবে 57 এবং 65 ধারা। যদি কারাবাসের সাথে অর্থদণ্ড দেয় তাহলে লাগবে শুধু 65, আর কোন কারাবাস দেয় নাই, শুধু দিছে কি? অর্থদণ্ড, তাহলে কত? 67। বুঝতেন তানভীর সাহেব? এখন ভাই একটু বলি, যাবজ্জীবন কারাবাসের সাথে যদি অর্থদণ্ড দেয় সেটা হিসাব করে কেমনে অলরেডি কিন্তু আমরা জেনে গেছি, জানছি না? ওই যে 4/, 30 বছরের 4/1, তাহলে ওই জায়গায় আমার লাগতেছে 57-র সাথে 65। আচ্ছা, যদি কারাবাসের সাথে অর্থদণ্ড দেয় তাহলে সেই ক্ষেত্রে বলছে যে ওই ধারায় সর্বোচ্চ যে কারাবাস হতে পারতো তার 4/1। এটা হলো কত? 65। ধরেন চুরির জন্য সাজা দিছে 379 ধারায় সর্বোচ্চ সাজা দিতে পারতো 3 বছর, ম্যাজিস্ট্রেট দিছে 1 বছর আর 10,000 টাকা জরিমানা করছে, তাহলে এই 10,000 টাকা অনাদায়ে দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কত সাজা দেওয়া যেত? 3 বছর। তাহলে 3 বছরের ভাগ দিবে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 9 মাস। তাহলে 1 বছরের সাথে সর্বোচ্চ যোগ হতে পারে কত? 9 মাস। বুঝছেন? আর শুধু অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে এই সমাধানটা দিয়েছে 67 ধারায়। 67 ধারায় বলছে যে 50 টাকা পর্যন্ত 2 মাস, যদি শুধু অর্থদণ্ড হয় 50 টাকা তাহলে 2 মাস, যদি হয় 100 টাকা পর্যন্ত তাহলে 4 মাস, 100 টাকার উপরে যদি 1000 কোটি টাকাও হয় তাহলে কত? 6 মাস। বুঝছেন? তাহলে শুধু অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে 4/1 এই হিসাবটা কিন্তু আসতেছে না। শুধু অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে কয় মাস? 6 মাস। এবার পড়লে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে, বাট মূল কথা এতটুকুই। কি ফেরদৌস শিকদার? শিকদার না? আচ্ছা, যাই হোক, প্রথমটুক ঠিক থাক। আসেন দেখেন, অনাদায়ী অর্থদণ্ড অর্থ হলো আদায় হয়নি বা বকেয়া অর্থদণ্ড আসামির উপর আরোপিত অর্থদণ্ড তা আসামি পরিশোধ করতে ব্যর্থ হলে বা অনাদায়ী থাকলে উক্ত অনাদায়ী অর্থদণ্ডের জন্য আসামিকে কারাবাস ভোগ করতে হবে। অর্থদণ্ড প্রধানত 2 ভাবে দেওয়া যায়। একটা দেখেন, শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া যায়, মানে কোনো কারাবাস টারাবাস কিছু দেয় নাই, যেমন কোন আসামিকে 500 টাকা অর্থদণ্ড দেওয়া হলো। অর্থদণ্ড দেওয়া যেতে পারে কোনো দণ্ড বা কারাবাসের সাথে। অনেকে বলেন স্যার কারাবাস আর কারাদণ্ডের মধ্যে পার্থক্য কি? একই জিনিস, কারাবাসও যা কারাদণ্ডও তাই। যেমন অর্থদণ্ড সহ কারাবাস বা অর্থদণ্ড সহ মৃত্যুদণ্ড বা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাবাস। বুঝছেন? তো এই যে দেখেন, শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হোক বা অন্য কোনো কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হোক,
সেই ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধ করতে না পারলে আসামিকে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস ভোগ করতে হবে। অর্থদণ্ড অনাদায়ে কারাবাস কত হবে সেটা নির্ধারণ করতে হবে দণ্ডবিধি 57, 65 আর কত ধারা, 67 ধারা। 57, 65 আর 67। দেখেন, যাবজ্জীবন কারাবাস এর সাথে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে 57 ধারা, 57 সাথে প্লাস দিয়ে লেখেন 65 ধারা, একটু লেখেন। 57 ধারা আছে না, যে ওই লাইনটাই, যে যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে 57 ধারা, 57 ধারার সাথে যোগ দিয়ে লেখেন কত ধারা, 65 ধারা। দেখছেন, কারাবাস সহ অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে কত ধারা, 65 ধারা গোল দেন। শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে কত ধারা, 67 ধারা প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা 57 ধারার ব্যাখ্যাটা পড়তেছি না, বুঝতে পারছেন? 57 ধারা অলরেডি পড়ছি না, 57 ধারা অলরেডি জানি। তো আমরা 65-তে চলে আসি। দেখেন, অর্থদণ্ড সহ কারাবাসযোগ্য, অর্থদণ্ড সহ কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাস, ধারা 65 গোল দিয়ে 3টে স্টার দেন। যে ক্ষেত্রে কোনো অপরাধের শাস্তি কারাবাস সহ অর্থদণ্ডের বিধান থাকে, সেই ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস হিসাব করার ক্ষেত্রে আন্ডারলাইন করেন 65 ধারা প্রযোজ্য হবে। এবং যে ধারার অধীন কারাবাস দেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন, উক্ত ধারার সর্বোচ্চ কারাবাসের 1/4 অর্থদণ্ড অনাদায়ে কারাবাস দেওয়া যেতে পারে। সর্বোচ্চ কারাবাসের কত? সর্বোচ্চ কারাবাসের 4/1 ভাগ। এই যে যদি একটু পড়ি, যে 65 ধারায় বিধান করা হয়েছে, যে ক্ষেত্রে অপরাধী কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হয় কিন্তু উক্ত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত অপরাধীকে উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের কত, 4/1 ভাগ কারাদণ্ড দণ্ডিত করতে পারে। উদাহরণ যদি পড়ি, দেখেন যে দণ্ডবিধির 392 ধারায় দস্যুতার শাস্তি হলো যে ব্যক্তি দস্যুতা সংগঠন করে 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। আসামিকে 392 ধারা অনুসারে দস্যুতার জন্য 6 বছরের কারাবাস এবং 2000 টাকা জরিমানা করা হলো। তার সাজা দিছে 6 বছর আর কত, 2000। আসামি যদি আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস কত হবে সেটা নির্ণয় করতে কত লাগবে, 65। কারণ 392 ধারায় দস্যুতার শাস্তি কারাবাস এবং অর্থদণ্ড উভয়। এই ক্ষেত্রে অনাদায়ী কারাদণ্ডের জন্য কারাবাস হিসাব করতে 392 ধারায় শুধুমাত্র দস্যুতার জন্য উল্লেখিত সর্বোচ্চ কারাবাসকে তথাগত ওনারা যদিও দিছে 6 বছর, বাট দিতে পারতো কত, 10 বছর। তাহলে 10 বছরে ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে ভগ্নাংশ করতে হবে। এবং 392 ধারায় অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাবাস হতে পারে 2 বছর 6 মাস। তার মানে ওই 6 বছরের সাথে যোগ হবে কত, 2 বছর 6 মাস। বুঝছেন? 2 বছর 6 মাস যে দিবে বাধ্য তা না, সর্বোচ্চ যদি দিতে পারে, দিতে পারবে কত, 2 বছর 6 মাস। জেনে রাখা ভালো। তো একটু চলে আসি যে 65 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে অপরাধটি অর্থদণ্ড সহ কারাদণ্ডযোগ্য অপরাধ। শুধু অর্থদণ্ড দিলে 65 প্রযোজ্য না, এটা প্রযোজ্য কখন, অর্থদণ্ড সহ কারাদণ্ড দিছে তখন। এরপরে দেখেন, অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত যে কারাবাস আরোপ করে তা অপরাধীকে উক্ত অপরাধের জন্য যে দণ্ডে দণ্ডিত করা যেতে পারে তার যে কোনো বর্ণনা হতে পারে, আন্ডারলাইন করেন, সশ্রম বা বিনাশ্রম হতে পারে। ধারা 66 বলতেছে 65 ধারায় যে কারাদণ্ড আপনি হিসাব করতেছেন এটা কি সশ্রম নাকি বিনাশ্রম হবে, এই কথাটা বলছে কততে, 66-তে। বলছে এটা সশ্রমও হতে পারে বিনাশ্রমও হতে পারে। তাহলে ওই যে উপরের যে কথা বললাম যে দস্যুতার জন্য যে এক্সট্রা 2 বছর 6 মাস দিল, এটা সশ্রমও হতে পারে বিনাশ্রম হতে পারে। অর্থাৎ 66 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধীকে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হয় এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড প্রদান করা হয় তা সশ্রম হতে পারে বিনাশ্রম হতে পারে। লাস্টের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা বলতেছে যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হয় না। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যদি অর্থদণ্ড বিধান দেয় ওটা অনাদায়ে কারাবাস হয় না। কারাবাস কেমনে দিবেন, মৃত্যুদণ্ড হইলে তার তো আর কারাবাস ভোগ করানো যাবে না। যদিও
যদি অর্থদণ্ড পরিশোধ না করে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি হতে আদায় করা হবে। যদি অর্থদণ্ড পরিশোধ না করে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে আদায় করা হবে। একটু জি, তো এখন আমরা একটু চলে আসি, আমরা নামাজে যাব, তার আগে একটু কথা বলি যে 64, 65 এবং 66 ধারার মধ্যে পার্থক্য। অলরেডি আমরা জানি 65 আর 66-তে কি আছে। কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেখ অথবা কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেখ, ওই অর্থদণ্ডটা অনাদায়ে কারাদণ্ড হবে 4/1 এই কথাটাই বলছে 65। আর 65-তে যে কারাদণ্ডটা দিল এটা সশ্রম নাকি দিন আশ্রম এটা বলছে কততে? 66-তে। বুঝছেন তো? 64 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, 64 ধারা অনুসারে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কারাবাস প্রদান করতে পারবে। এই 64-তে বলছে যে অর্থদণ্ড যদি পরিশোধ না করে তাহলে কারাবাস দিতে পারবে, কিন্তু কতদিন কারাবাস দিবে, কয় ভাগের কত ভাগ দিছে এটা বিস্তারিত ব্যাখ্যা করছে কততে? 65। তো বাকি 65, 66 আর পড়লাম না। তাহলে 64-তে বলছে কি বলেন? অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কি দিতে পারে? কারাবাস প্রদান করতে পারে। এই কথাটাই কততে আছে? 64। আর কারাবাস কি 4/1 হবে না কি হবে এটা বলছে কততে? 65। আর 65-র কারাবাস কি সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে এটা বলছে কত? 66। তো এই যে এখানে যদি 1 নম্বর একটা প্রশ্ন আসছে যে আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা 4/1/4 বেশি হবে না, অপরাধের কি সর্বোচ্চ শাস্তি, ওই অপরাধের সর্বোচ্চ শাস্তি। তো আপনারা কেউ যায়েন না, এই নামাজ শেষে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টটা দিয়ে যান পরীক্ষা। আর আজকে এতটুকুই, কেউ যেয়েন না, পরীক্ষা অনুষ্ঠিত হবে নামাজ শেষে। এই যে পিডিএফ দিয়ে দিব, পরীক্ষা অনুষ্ঠিত হবে, 20 মার্কের পরীক্ষা আছে।